সেকেন্ড পেপারে পালি পোর্শন আছে 100 নাম্বার। ফার্স্ট পেপারেও মোটামুটি 100 নাম্বার, তবে ফার্স্ট পেপারের সুবিধা হচ্ছে ফার্স্ট পেপারে যে এসেগুলো আছে তুলনামূলক এসে সংখ্যায় কম করতে হয়, এবং সেখান থেকে 50-এর মানে কমনও পাওয়া যায়, নাম্বারটাও ভালো পাওয়া যায়। এসে ঠিকঠাক লিখতে পারলে প্রায় 40-এর মতো নাম্বার আসবে। অন্যদিকে গ্রামার পোর্শনের যে 50 নাম্বার যেটা পালিতে লিখতে হবে, তার মধ্যে 20 নাম্বার থাকে শর্ট কোশ্চেন, ওই শব্দরূপ লেখা, ধাতুরূপ লেখা এবং সেন্টেন্স মেকিং এই টাইপের। তো ওই জায়গা থেকেও কিন্তু ফুল মার্কস পাওয়া যায়। বাকি 30 নাম্বারের যে গ্রামারের প্রশ্ন থাকে সেগুলো একটু কঠিন হয়, বা ওগুলোর জন্য বেশ অনেকগুলো নোট, মিনিমাম 7-8খানা নোট তৈরি করতে হবে 30 নাম্বার কমন পাওয়ার জন্য। কিন্তু সেকেন্ড পেপারে প্রোজ পোয়েট্রি, ছন্দ, অলঙ্কার, টোটাল যে সেকশন বি পোর্শন আছে ওই জায়গাটা হচ্ছে পালিতে লিখতে হবে। তো প্রোজ পোর্শনের ওই 30 নাম্বারের করতে মিনিমাম 16-17টার মতন পালি প্রশ্ন কিন্তু তৈরি করতে হবে, আদারওয়াইজ কমন পাওয়ার সম্ভাবনা খুব কম। কিন্তু ছন্দ অলঙ্কার পোর্শনটা তুলনামূলকভাবে আহ, মানে কম পড়তে হবে, এবং ওখান থেকে নোটসের আকৃতিও আহ, তুলনামূলক ছোট, এবং এই জায়গাটা থেকে নাম্বার কিছু শর্ট কোশ্চেনগুলো তো ফুল মার্কস পাওয়াই যায়। আর বড় যে 20 নাম্বার প্রশ্ন থাকে ওখানেও কিন্তু বেশ ভালো নাম্বার তুলে নেওয়া যেতে পারে। তো প্রথমে ছন্দ পোর্শনের যে আছে এই জায়গার ক্লাস হবে, 3টে ক্লাসের মধ্যে ছন্দের ইয়েগুলো আমি কমপ্লিট করব। তোমাদের মধ্যে অনেককেই পালি নোটসগুলো দেয়া হয়েছে, মানে টোটাল যে নোটস আছে, বাকিদেরও আমি চেষ্টা করছি আগামী সপ্তাহের মধ্যে রেডি করে ফেলার, মানে প্রিন্ট আউট করা হবে। যারা অফলাইন নিতে পারবে অফলাইন নিতে পারো, যারা অনলাইন নেবে তাদের ক্ষেত্রে স্পিড পোস্টে পাঠিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। আগামী 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে তোমাদের টোটাল যে বিসিএসের যে নোটসগুলো সেগুলো দিয়ে দেওয়া হবে, তা থেকে বাড়িতে পড়তে অনেকটা সুবিধা হবে। আর ওর মধ্যে মোটামুটি মানে সমস্ত কিছুই দেয়া আছে, ওর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম যে কোনো ইয়ারে, মানে ওটা সাজেশন ওয়াইজ না। তো পালি পোর্শনের এটা শুরুর আগে একটুখানি ভূমিকা হিসেবে পালি ছন্দের কিছু বিষয় বলার আছে। তো প্রথমত পালি যেহেতু লিটারেচার সাবজেক্টের মধ্যে পড়ে, এই জন্য ছন্দ অলঙ্কার পড়তে হচ্ছে। তোমাদের মধ্যে যারা লিটারেচার স্টুডেন্ট আছো, বাংলা স্টুডেন্টদের ক্ষেত্রে দেখবে ছন্দ অলঙ্কার থাকতো, ওই স্বরবৃত্ত, মিশ্র কলাবৃত্ত, এই সবগুলো যে থাকতো সেইগুলো। আর অলঙ্কার মানে উপমা, রূপক, ব্যতিরেক ইত্যাদি। ইংরাজি সাহিত্য যারা পড়েছো তাদের ক্ষেত্রে ওই রেটোরিক অ্যান্ড প্রসোডি এগুলো পড়তে হতো। তো সিমিলারলি পালিতেও ছন্দ অলঙ্কার পাঠ্য আছে। তো ছন্দ অলঙ্কারের জন্য 2টি গ্রন্থ থেকে সিলেক্টেড পোর্শন পাঠ্য আছে। ছন্দের বইয়ের নাম হচ্ছে বুত্তোদয়। এর 2টো চ্যাপ্টার পাঠ্য আছে, সংজ্ঞা এবং সমবৃত্তর বিষয়। আর অলঙ্কারের জন্য সুবোধালঙ্কার পাঠ্য আছে। এখন এই গ্রন্থগুলি আমাদের হয়তো পড়তে হবে না, কিন্তু এই গ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়ে দিয়ে লেখাগুলো হবে। তো আপাতত আমরা বেসিক জায়গাগুলো আগে দেখি, তারপরে যে ছন্দের নোটসগুলো যখন শেষে বলবো ক্লাসের, তখন এই বুত্তোদয় থেকে কোটেশনগুলো দেখতে পাওয়া যাবে। তো প্রথমত ছন্দ কী জিনিস? ছন্দের ব্যাপারটা হচ্ছে যে একটা গদ্য যখন হয়, প্রোস আকারে কোনো কিছু লেখা হয়, তখন সেটার ওয়ার্ড লিমিট থাকে না। সেখানে একটা সেন্টেন্স হতে পারে 2-3টে শব্দে কমপ্লিট হতে পারে, আবার সেটা হয়তো 3 লাইন 4 লাইনের একটা সেন্টেন্স হতে পারে। এখানেই যেটা প্রোজ যে লেখা আছে বাংলায়, ছন্দ হলো গাথা বা শ্লোকে অক্ষরের সংখ্যা বা মাত্রার নিয়ম বলে, এইখানে এটা 3 লাইন হলো। পরের যে সেন্টেন্সটা এটা কিন্তু এখান থেকে 4 লাইনের মতন হয়ে যাচ্ছে। তো
তো ইরেগুলার হয় ওয়ার্ড লিমিট। এখন কবিতা যখন হয়, পোয়েট্রি, তখন কিন্তু ওটাকে একটা লিমিটের মধ্যে আনা হয়, মানে প্রত্যেকটা বাক্য একখানা সীমার মধ্যে আসবে। তো বিভিন্ন ভাষাতে সে বিভিন্নভাবে এই মানে সেন্টেন্সগুলোকে সমান করা হয়। ধরা যাক এই লাইনে 5টা হয়তো ওয়ার্ড হচ্ছে, পরের লাইনে 5টা হলো, বা অনেক সময় এই দুটো এরকম হলো, তারপর এখন ছোট ছোট দুটো হলো, তারপর এরকম হলো। তো বিভিন্ন প্যাটার্ন তৈরি হয়। এই প্যাটার্নের মধ্যে বাক্যটাকে একখানা মানে সীমাবদ্ধ করা হয়, রেগুলার করা হয়। যে জীবনে ছন্দ নেই, বা এরকম অনেক সময় বলা হয় না যে ছন্দপতন হয়েছে কাজের মধ্যে, তার মানে একটা যে সার্কেলের মধ্যে চলছিল রেগুলারিটি, সেটা নষ্ট হলো। এখন এইটা যে করা হচ্ছে বিভিন্ন ভাষার ক্ষেত্রে বিভিন্নভাবে হয়। তার মধ্যে পালিতে অক্ষরের সংখ্যা অনুযায়ী হয় এবং মাত্রা অনুযায়ী হয়। সংখ্যা মানে হচ্ছে অক্ষর অর্থে এখানে কিন্তু সিলেবল, মানে একটা লাইনে কতগুলো সিলেবল থাকবে সেটা দিয়ে কাউন্ট করা হয়। আর মাত্রা মানে হচ্ছে টাইম, উচ্চারণের সময়। তো এই অনুযায়ী আহ, তো মাত্রার মাধ্যমে যে এটা হয় সেটা তোমাদের পাঠ্য নেই। মাত্রার মাধ্যমে কিভাবে ছন্দ হয়, পাঠ্য হচ্ছে অক্ষরের সংখ্যার মাধ্যমে কিভাবে হয়। তো জেনারেলি কি হয়, একটা যে শ্লোক হয়, শ্লোককে পালিতে বলা হয় গাথা। তো গাথার জেনারেলি 4খানা ডিভিশন থাকে, 4টে সমান হয়, কোনো কোনো সময় 6টা থাকে। এই 4টে বা 6টা ডিভিশনকে বলা হয় পাদ। তো পাদ শব্দের অর্থ হচ্ছে কোয়ার্টার বোঝায়, 4 ভাগের 1 ভাগ। তো এটা ইকুইভ্যালেন্ট একটা লাইন বলা যেতে পারে, মানে একটা শ্লোকের মধ্যে 4খানা লাইন হবে, বা পালি গাথার মধ্যে 1 2 3 4 4খানা লাইন হবে। তো 4টে যখন হচ্ছে, তো 4খানা পাদ হচ্ছে, তার মধ্যে 1 2 3 4 এরকমভাবে আমরা বলতে পারি। 1 এবং 3 এই দুটোকে বলা হয়, 1 আর 3কে ইংরাজিতে কি আমরা বলি, অড নাম্বার। আর 2 আর 4কে কি বলি, ইভেন নাম্বার। অড নাম্বারের বাংলা, অডের বাংলা আমরা বলতে পারি বিষম, ইভেন মানে হচ্ছে সম। তো তাহলে 1 আর 3কে বলা হয় বিষমপাদ, আর 2 আর 4কে বলা হয় সমপাদ। মানে একটা হচ্ছে জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, এই হিসেবে যুগ্ম এবং অযুগ্ম সংখ্যা এই রকম। তো যেমন একটা এক্সাম্পল দিলে, তোমরা অনেকেই হয়তো এর আগে কখনো পালি শ্লোক দেখোনি, তো এটা বলা চলে প্রথম একটা শ্লোক দেখা হচ্ছে। তো নহি বেরেন বেরানি সম্মন্তিদ কুদাচনং অবেরেন চ সম্মন্তি এষ ধম্ম সনাতন। এটা এখন মিনিংটা বুঝতে অসুবিধা হবে, কিন্তু ট্রান্সলেশন প্র্যাকটিসের ক্লাসগুলো মোটামুটি এগোলে এই জিনিসগুলো অনেকটা তোমাদের সড়গড় হয়ে যাবে, মানে নিজে থেকে কিছুটা বুঝতে পারবে, আর পড়ানোর মাধ্যমে আরও অনেকটা বাকিটা ক্লিয়ার হবে, বাকিটা প্র্যাকটিস করতে করতে হবে। তো জেনারেলি এই শ্লোকের অর্থ হচ্ছে যে বৈর অর্থাৎ বৈর, শত্রুতার দ্বারা বৈর মানে শত্রুতা শান্ত হয় না। অবৈর মানে এই যে অবেরেন, অবৈরের দ্বারা মানে শত্রুতাহীনতার দ্বারা শান্ত হয়। এষ ধম্ম সনাতন, এটাই হলো সনাতন ধর্ম, অর্থাৎ চিরন্তন অর্থে এখানে বলা হচ্ছে। তো ধর্মপদ বলে একটি গ্রন্থ আছে, ধর্মপদ থেকে এটা আছে, এইটাই তোমাদের সিলেবাসের মধ্যেই আছে। ধর্মপদের প্রথম অধ্যায়ের 5 নম্বর শ্লোক হচ্ছে বা গাথা হচ্ছে এইটি। যাই হোক, তো এখানে এই নহি বেরেন বেরানি এটা হলো 1 নম্বর, এটা বিষমপদ। আর অবেরেন চ সম্বন্ধী এইটা 3 নম্বর, এই দুটিকে বলা হয় বিষমপদ। সম্বন্ধী ইদ কুদাচনং এষ ধম্ম সনাতন, অর্থাৎ 2 এবং 4 এগুলোকে বলা হয় সমপাদ। এই হলো, এবং এখানে মজার বিষয় সিলেবেলগুলো সমান, মানে ন হি বে রে ন বে রা নি 8খানা। আবার লাস্টটা যদি আমরা দেখি,
এ স ধম মু স নন ত ন, 8টা। তো প্রত্যেকটা লাইনে 8টা করে সিলেবেল আছে। এটা এর পরে পড়বে, একে অনুষ্টুপ বলা হয়। অনুষ্টুপে প্রতি লাইনে 8টা করে ইয়ে থাকে। সেকালের কবিদের কত ট্যালেন্ট ছিল যে মুখ দিয়ে এরকম শ্লোক বলতো বা রচনা করতো যে সিলেবেলগুলো পুরো মিলে যাচ্ছে। আমারও খুব ইচ্ছা আছে যে একদম কথা বলবো শ্লোক আকারে, তো ওটা অনেক সময় লাগবে, কিন্তু মোটামুটি লিখতে পারি। এখানে আমার লেখা অনেক শ্লোক তোমাদের এক্সাম্পলে আছে। যাই হোক, এরপরে যেটা বিষয় সেটা হচ্ছে এই যে সিলেবেলগুলো হচ্ছে এখানে 8টা করে তো মিলল, কিন্তু এর ভেতরেও আবার কিছুটা কাউন্টিংয়ের ব্যাপার আছে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা সিলেবেল লঘু এবং গুরু এই দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়। আচ্ছা, তার আগে এইটুকুর মধ্যে কারোর কিছু জিজ্ঞাসা আছে? এই যে সমপাদ বিষমপাদ ইত্যাদি বলা হলো। আচ্ছা, তাহলে তো এর পরবর্তী বিষয়ে আসা যাক। লঘু গুরুর বিষয় হচ্ছে যে যেগুলো হর্ষস্বর অ, ই এবং উ, এবং ধরা যাক ক যদি লেখা হয়, ক এর সাথে অ লেগে আসে, মানে কয়ে হসন্ত প্লাস অ, ক বললে এটা বোঝায়। আবার যদি কি বলা হয় তাহলে এখানেও ক এর সাথে ই লেগে আসে। কু যদি বলা হয় এক্ষেত্রেও কিন্তু ক এর সাথে উ লেগে আছে। তো এই ক, কি বা কু বা অন্যান্য বর্ণগুলো যদি হয় সেক্ষেত্রেও কিন্তু এই অ, ই, উকে লঘু হিসেবে ধরা হবে, লঘু অক্ষর। লঘু মানে হচ্ছে, এটা পালিতে আছে বলে লঘু বলা হয়েছে, মানে পালিতে লঘু এবং লঘু দুটোই বলা হয়। লঘু মানে হচ্ছে লাইট, লাইট সিলেবল। তো ওগুলোকেও সেক্ষেত্রে লঘু ধরা হবে। এবার লঘু অক্ষরকে লাইনের নিচে এই রকম একটা সাইন দিয়ে দেখানো হয়, এই। আর ছন্দের যখন সূত্রগুলো পড়া হবে, সূত্র মানে এখানে এই বুদ্ধোদয় যে গ্রন্থটি সেখান থেকে সূত্রগুলো পড়তে হবে। তো এই সূত্রের মধ্যে সাংকেতিকভাবে ল অক্ষরটা নেওয়া হয়। ল হচ্ছে অ্যাব্রিভিয়েশন অফ লঘু। তো ল বললে সেখানে লঘু অক্ষরকে বোঝাবে। এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখো লভি তু মিতি, এটাকে মানে সন্ধিবদ্ধ হয়েছে লভি তুং এবং ইতি, এই দুটো শব্দ মিলিয়ে হয়েছে এটা। অনুসারের পরে ই থাকলে ওটা ম হয়ে যায়, এটা সন্ধির নিয়ম, পরবর্তীতে এটা পড়ানো হবে। তো এখানে এই যে ল আছে, ল হচ্ছে একটু সরে গেছে এটা এদিকে, ল এর সাথে অ আছে তাহলে হর্ষ হলো লঘু, ভিতে উ আছে লঘু, তুতে উ আছে লঘু, মি এবং থি দুটোতেই ই আছে সুতরাং লঘু। যদি মানে লঘু এই শব্দটাই যদি নেওয়া হয়, লতে অ আছে লঘু, হুতে উ আছে লঘু। এবারে দীর্ঘস্বর যেমন আ, দীর্ঘই, দীর্ঘ, এ, ও, এই বর্ণগুলো যদি থাকে এদেরকে বলা হয় গরু। তো বাংলা হচ্ছে গুরু, যেটা যে গুরু যে অক্ষর হয় সেটাকে লাইনের নিচে একটা হাইফেন দিয়ে দেখানো হয়। আর ছন্দের সূত্রে একে গ বলে প্রয়োগ করা হয়। গ হচ্ছে এই যে এখানে আছে গুরু, সেটার অ্যাব্রিভিয়েশন। তো গুরু অক্ষর হচ্ছে যেটা মানে গয়ের অ্যাব্রিভিয়েশন, মানে এক্সাম্পল দেখো, এখানে লেখা আছে ইয়ানি মূলে শোভে। জ্ঞানী মানে হচ্ছে জ্ঞানী, মূলে শোভে অর্থে শোভিত হন। সপ্তমী যে আছে না, ক্রিয়াপদের সপ্তমী, শোভে শোভেয়, ভবে ভবেয় ভবে ভবে ইয়াসি ভবেয়া, তো সেরকম শোভে শোভেয়
শোভেয়ুং ইত্যাদি, মানে জ্ঞানী মূলে অর্থে এখানে বৃক্ষমূলে শোভিত হন, এরকম একটু বলা হচ্ছে। যাই হোক, তো এইখানে ইয়া যে আছে, এখানে আকার আছে, আজ এর জন্য এটা গুরু হলো নি, দীর্ঘই আছে, গুরু হলো মু, এটা ময়ে দীর্ঘ, গুরু হচ্ছে লে, এখানে গুরু হচ্ছে সো, গুরু হচ্ছে ভেও, গুরু হচ্ছে। তো প্রতি ক্ষেত্রে এই স্বরবর্ণগুলো অথবা এগুলো যদি আকার ইকার আকৃতিতে থাকে, সেই সিলেবেলটাকে এখানে গুরু ধরা হচ্ছে। এবার এখানে, আচ্ছা এটা হলো। এবারে হর্ষস্বর, মানে উপরে যেগুলো বলা হলো অ, ই এবং উ, জেনারেলি এগুলো লঘু হয়, কিন্তু এরপরে যদি সংযোগ বা যুক্তাক্ষর থাকে অথবা নিগ্রহিত বা অনুস্বার থাকে, যুক্তাক্ষর অনুস্বার এটা তো আমাদের বাংলারই জানা, অনুস্বারকে যে নিগ্রহিত বলা হয় এটা একদম প্রথম দিকে ক্লাসে বলা হয়েছিল, অনুস্বার এইটি। আর যুক্তাক্ষরকে পালি বা সংস্কৃতে সংযোগ বলা হয়, সংযোগ অর্থে এটা একটা টেকনিক্যাল টার্ম। তো যদি তার পরে একখানা হর্ষস্বরের পরে এইগুলো থাকে, তখন কিন্তু তাকে গুরু ধরা হয়, সে আর লঘু থাকে না। এবারে এখানে এক্সাম্পল দেখো, গঙ্গম গচ্ছেইয়ুম, গঙ্গম মানে গঙ্গাতে, গচ্ছেইয়ুম মানে তারা যাবে, এটা ওই সপ্তমীরই পদ। তো যাই হোক, এবারে এই যে গটা আছে, উপরের এক্সাম্পলে আমরা দেখছি যে অ থাকলে সেখানে কিন্তু লঘু হয়, মানে এটা হওয়া উচিত লঘু, এই রকমভাবে দেখানো উচিত, কিন্তু পরে উন্ময় গয় আছে বলে এটা হয়ে যাচ্ছে গুরু। এটাকে তোমরা এইভাবে মনে রাখবে যে লঘু লোকটার পিছনে এরকম মানে যুক্তাক্ষর বা অনুস্বার, মানে এর পিছনে কেউ আছে বলে এও তখন গুরু হয়ে যাচ্ছে, মানে হেভি ওয়েট বলে না, হেভি ওয়েট লোকজন, মানে অ্যাকচুয়ালি লঘু হালকা লোকজন, কিন্তু পিছনে কেউ আছে বলে যুক্তাক্ষর বা অনুস্বার, এ তখন গুরু হয়ে যাচ্ছে। উঙ্গয়ে গয়ে যেটা আছে, উঙ্গয়ে গয়েতে অ আছে, উঙ্গয়ে গয়কে ভাঙলে আমরা কি পাবো, উঙ্গ গ অ, আর অনুস্বার, তাহলে এই অটা হচ্ছে কোর এখানে, মানে গং গং, দুটো সিলেবেল হচ্ছে, এই গং যে সিলেবেলটা হচ্ছে, গঙেতে কি আছে, পরে একটা অনুস্বার পড়ছে, এই জন্য এইটাও গুরু হয়ে যাচ্ছে। গচ্ছে ইউঙের গ এখানে গুরু, আর ছে আর ইউঙের যে এটা আছে, মানে এইভাবে যদি লেখা হয়, তো জ প্লাস জ প্লাস উ হচ্ছে শেষে অনুস্বার, তাহলে এই যে উটা, উটা লঘু হওয়ার কথা, কিন্তু পরে অনুস্বারের জন্য এটা গুরু হয়ে যাচ্ছে। জেনারেলি বলা যায় যে উকার আছে, উকারকে আমরা লঘু বলা উচিত, কিন্তু অনুস্বার পরে আছে বলে সেটা গুরু হয়। আর আরেকটি কথা বলছে যে হর্ষস্বর যদি পাদের শেষে থাকে, মানে এই লাইনের যদি শেষে থাকে, তখন তাকে গুরু বলে ধরা হয়। যেমন এই নহি বেরে ন বেরানি, এই যে নিটা আছে, এটার পরে কিন্তু এখানে যুক্তাক্ষরও নেই, অনুস্বারও নেই, কিন্তু লাইনের শেষে বলে এটাকে গুরু ধরা হচ্ছে। তাহলে সংক্ষেপে বললে কি, হর্ষস্বর মানে অ, ই, উ, জেনারেলি এদেরকে বলা হয় লঘু। লঘুর সাইন হচ্ছে এরকম চাঁদের মতন দেখানো হয়, অক্ষরের নিচে দেয়া হয়, এবং লঘুকে সাংকেতিকভাবে ল বলা হয়। দীর্ঘস্বর আ, দীর্ঘই, উ, এ, ও, এদেরকে গুরু বলা হয়, গুরুকে এরকম সোজা চিহ্ন দিয়ে দেখানো হয় এবং তার সংকেত হচ্ছে গ। আর এই লঘু এবং গুরু দুটোর ক্ষেত্রেই কিন্তু স্বরবর্ণ, মানে যে শুধু স্বরবর্ণ তা না, আকার ইকারগুলোকেও কাউন্ট করা হয়। এবার দুটো এক্সেপশানের বিষয় বলছে যে লঘু অক্ষর মানে অ, ই, উ, এগুলোর পরে যদি যুক্তাক্ষর বা অনুস্বার থাকে, পরে ওটার মধ্যে হলে হবে না, পরে যদি থাকে তখন তাকে গুরু হিসেবে ধরা হয়, এবং সেটা যদি শেষে থাকে তখনও গুরু হিসেবে ধরা হয়। ধরো এখানে বলা হলো যে চন্দন, এইখানে দেখো কোনো আকার ইকার নেই, এমনিতে আমরা দেখে বলতে পারি এটাও লঘু, এটাও লঘু, এটাও লঘু, কিন্তু এই চয়ের পরে নয়ে দয়ে আছে, সুতরাং এইটি গুরু হয়ে গেল। নয়ে দয়ে ইটসেলফ যুক্তাক্ষর,
কিন্তু নয়ে দয়েতে এর পরে তো কোনো যুক্তাক্ষর নেই, তাই নয়ে দয়ে কিন্তু এখানে লঘু হলো। বা নয়ে দয়ে যদি আকার হতো, ধরা যাক বলা হলো চন্দা, তাহলে এই চটার পরে যুক্তাক্ষর থাকার জন্য এই গুরু হলো। আবার নয়ে দয়েতে আকার আছে, আকার থাকার জন্য এ আবার গুরু হলো। ধরো বলা হলো কন্দর্প, মানে কন্দর্প, যে কন্দর্প মানে কামদেবের নাম। এবার এইখানে কটা, কয়ের পরে যুক্তাক্ষর আছে, তাহলে এইটা হয়ে গেল গুরু। নয়ে দয়ে নিজে যুক্তাক্ষর, কিন্তু নয়ে দয়েতে অ আছে, কিন্তু অ এর পরে, মানে এর পরে তো আবার পয়ে পয়ে হচ্ছে, যুক্তাক্ষর আছে, এই জন্য এ হলো গুরু। বোঝা গেল? তাহলে যার পরে যুক্তাক্ষর থাকবে বা যার পরে অনুস্বার থাকবে সে গুরু হবে। কিন্তু নিজে এর ক্ষেত্রে মানে সিঙ্গেল যদি থাকে, তারপরে যুক্তাক্ষর না থাকে, অনুস্বার না থাকে, তাহলে কিন্তু সেটা ওই কেস হবে না। আর একটা দেখাচ্ছি, চন্দং বলা হলো, চ হলো গুরুর পরে যুক্তাক্ষর আছে, নয়ে দয়ে তে আকার ইকার কিছু নেই, লঘু হওয়ার কথা, কিন্তু পরে অনুস্বার আছে, অনুস্বার থাকার জন্য এও হয়ে গেল গুরু। ঠিক আছে? আচ্ছা, এই যে লঘু গুরু টপিক থেকে আরও কিছু জিজ্ঞাসা আছে? তাহলে ওই শেষের চন্দনের ন আর ওই কন্দপ্পর পয়ে পয়ে এই দুটো তাহলে কিসে আসবে? পয়ে পয়েতে তো অ হচ্ছে। এটা জেনারেলি লঘু হবে, এটাও লঘু হবে। আচ্ছা, মানে লঘু বা গুরু সেটা কারণ বশত হবে, যদি কোনো কারণ না থাকে তাহলে তো হবার কথা না। আচ্ছা, এইটা হলো। এবারে একটা বিষয় হচ্ছে, ওই যে ধরো এই নহি বেরে ন বেরানি, হি বে রে ন বে রানি, এইখানে যদি বলা হয় স্ক্যান করতে, মানে লঘু গুরু এগুলো দেখাতে, তো ন হচ্ছে অ আছে লঘু, হি ইকার আছে লঘু, বে একার আছে গুরু, আবার গুরু একার, ন লঘু, বে হচ্ছে গুরু, রা আকার হচ্ছে গুরু, নি লঘু হতো কিন্তু লাইনের শেষে বলে এটা হয়ে যাচ্ছে গুরু। এবারে এইটা একটা প্যাটার্ন হচ্ছে, প্রথমে দুটো লঘু, তারপর দুটো গুরু, তারপর লঘু, তারপর তিনটে গুরু। এবার যদি বলা হয় যে এই যে আট অক্ষরের যে লাইনটা, বা এটাকে যদি একটা ছন্দ বলা হয়, এটা কি প্যাটার্নে লেখা, তাহলে বলতে হবে যে প্রথমে দুটো লঘু, তারপরে দুটো গুরু, তারপর একটা লঘু, তারপর তিনটে গুরু, এইরকমভাবে। এটা বলতে গেলে সমস্যা। তো যখনই অনেকগুলো জিনিস নিয়ে আমরা কোনো কিছু কাজ করি, তখন ছোট ছোট ইউনিটে ভাগ করে নেওয়া হয়, না হলে এগুলো মনে রাখতে অসুবিধা। তো স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হুম, সে হর্ষস্বর পাদের শেষে থাকলে তাকে গুরু ধরা হয়, চন্দনের যে লাস্টে যে দন্তন্য আছে, তাহলে সে দন্তন্য তো হর্ষস্বর হচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা তো কোনো লাইন নয়, এটা তো ইন্ডিভিজুয়াল এক্সাম্পল দেয়া হচ্ছে ও আচ্ছা 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 এই আচ্ছা অর্থে। আচ্ছা। এবারে তো এই রকমভাবে বলতে গেলে অসুবিধা। আমাদের গ্র্যাজুয়েশনে সংস্কৃতের একজন ছিল, সে আম, আচ্ছা, এটা এই প্রসঙ্গটা শেষে বলছি। তাহলে এইভাবে বলতে গেলে অসুবিধা, তবু তো এখানে আট অক্ষর আছে, কিছু কিছু ছন্দ তো বিশাল লম্বা চওড়া। এই মন্দাক্রান্তা ইত্যাদি হয়তো অনেকে নাম শুনে থাকবে, কালিদাসের যে মেঘদূত মন্দাক্রান্তায় লেখা, ওটা মোস্ট প্রবাবলি 18 অক্ষরের। তারপরে শখ ধরা বোধ হয় মোস্ট প্রবাবলি 20 অক্ষরের ছন্দ, আরও বড় বড় ছন্দ আছে, দণ্ডক ইত্যাদি, মানে 26 অক্ষর, 27 অক্ষর, মানে এদিক থেকে শুরু হলো, লাইন ওদিকে শেষ, মানে ছাড়িয়ে চলে যাবে, শ্লোকের পাদ শেষ হচ্ছে না। তো এইগুলো তো বলতে গেলে 27-28 লঘু 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 গুরু গুরু লঘু লঘু গুরু গুরু এইরকমভাবে বলতে হবে। এই জন্য তিনটে করে অক্ষরকে একসাথে নিয়ে একটা ইউনিট ধরা হয়। এবারে তিনটে অক্ষরে যখন ইউনিট হচ্ছে, তো সেখানে
আম, এখন দেখলাম যে লঘু এবং গুরু দুটো প্যাটার্ন হয়, একটা লঘু হতে পারে, একটা লঘু হতে পারে এবং গুরু। আর আমরা নিচ্ছি এখানে তিনটে, মানে তিনটে অক্ষরকে নেব, তাহলে কত রকমভাবে এগুলো সাজানো যায়। ধরো এখানে তিনটেই লঘু হতে পারে, তিনটেই গুরু হতে পারে, প্রথমটা লঘু বা এরকমভাবে। এখন এখানে দুটো জিনিস তিনটের মধ্যে খাপ খাওয়ালে হচ্ছে 2 to the power 3, এটাই মানে কম্বিনেশনের নিয়ম অনুসারে 8খানা প্যাটার্ন হবে। আটটা প্যাটার্ন কীভাবে মনে রাখা হবে এটার জন্য এখানে কি দেয়া আছে? আচ্ছা, বুদ্ধোদয় একটি খুব কঠিন শ্লোক আকারে দেয়া আছে, শব্দগুলো আমনা দিক অলহব্দিয়া এরকমভাবে। তো ওটা ভীষণ কঠিন। তুলনামূলকভাবে কালিদাসের শ্রুতবোধ বলে একটি গ্রন্থ আছে, সেখানে খুব সুন্দরভাবে এই গণগুলো বলা আছে। তো ব্যাকরণের পাশাপাশি আমার ছন্দের উপরেও ভালো রকম একটা ভালো লাগা আছে, এই জন্য এইগুলো কম্পারেটিভ স্টাডি হিসেবে করা আছে। যাই হোক, তো বিভিন্ন ছন্দগ্রন্থে এই আটখানাকে মনে রাখার জন্য বিভিন্ন প্যাটার্নে বলা হয়। তার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে এটাকে আগে বলে দিই, তারপর আর একটা প্যাটার্ন আছে সেটা বলবো। তো প্রথমে আমরা নিয়ে নিলাম এই নিচের এইটা, প্রথমে গুরুগুলো নেওয়া হলো, 1 2 3, তিনটেই গুরু। তারপরে প্রথমটা গুরু, মাঝেরটা গুরু, শেষেরটা গুরু, বাকিগুলো আমরা বসিয়ে দিলাম লঘু। হলো। এবারে এই যে প্যাটার্ন গুরু 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 তিনটে, এইটাকে বলা হলো ম গণ। ম হচ্ছে এখানে সাংকেতিক, আর গণ হচ্ছে তিনটেকে একসাথে বলাতে হলে এটাকে বলা হলো ম গণ। এবার এটাকে, মানে এটা তো সংকেত হচ্ছে ম, আর এটাকে আমরা বলতে পারি মানে ওয়ার্ডসে যদি বলা হয়, যেমন ইয়েতে সায়েন্সে অনেক সময় হয় না যে এই যে ওমেগা মানে রোধের চিহ্ন, যেটা সংকেত, কিন্তু সেটাকে আমরা রোধ বলছি, ইংরাজিতে রেজিস্ট্যান্স বলা হচ্ছে। সিমিলারলি এর ওয়ার্ড হচ্ছে সর্বগুরু, সব কটাই হচ্ছে গুরু। তারপরে প্রথমটা গুরু, প্রথম মানে আদি, আদিতে গুরু যেটা, সেটাকে বলা হচ্ছে ভগণ। তারপরে মাঝে গুরু, এটাকে বলা হচ্ছে মধ্যগুরু, এটা হচ্ছে জগণ। আর হচ্ছে অন্তে শেষে গুরু, সে অন্তগুরু হচ্ছে সগণ। তাহলে ম ভ জ স, সর্বগুরু, আদিগুরু, মধ্যগুরু, অন্তগুরু হলো। সিমিলারলি সবকটি লঘু মানে হচ্ছে সর্বলঘু, এটাকে বলা হচ্ছে নগণ। তারপরে আদিতে লঘু, মধ্যে লঘু, অন্তে লঘু, বাকিগুলোকে করে দেওয়া হলো গুরু। আদি লঘু হয়ে গেল কি ন য়, এইখানে কিন্তু এই য় উচ্চারণ করবে, এটাকে অন্তস্থ জ বললে এই জয়ের সাথে গুলিয়ে যাবে, তো য় উচ্চারণ করবে এখানে ন য়। তারপরে হচ্ছে মধ্যলঘু মাঝেরটা, এটা হচ্ছে রগণ। আর শেষে হচ্ছে অন্তে, এটা হচ্ছে তগণ। তাহলে সর্বলঘু হচ্ছে নগণ, আদিলঘু যগণ, মধ্যলঘু রগণ, অন্তলঘু হচ্ছে তগণ। মভজস নয়রত, এইটা এইটা একটা প্যাটার্ন। এইটা হচ্ছে মোস্ট ইউজফুল, মানে মুখে মুখে মোটামুটি করা যেতে পারে। এটা যদি পুরো মাথায় ছকের আকারে বসিয়ে নাও, তুমি এইখান থেকে খালি দেখবে মানে বিষম অক্ষরটা কি, এরমভাবে ধরো একটা আমি র্যান্ডাম একটা প্যাটার্ন দিয়ে দিলাম। এখানে বিষম অক্ষর কোনটা, এইটা। প্রথমে গুরু, প্রথম আদি গুরু হচ্ছে কি ভগন। তো এটা এইভাবে এই জিনিসটাকে মুখস্থ রাখতে পারলে মানে ছন্দের মুখে মুখে চোখে দেখবে আর বসিয়ে দিতে পারবে। একটু প্র্যাকটিস করতে হবে হয়তো। আর তো এটা হচ্ছে সবচেয়ে সহজ পন্থা যে প্যাটার্নগুলো বের করার। এবারে ধরো এখানে যে এক্সাম্পলটা দেখানো হচ্ছিল, এখানে আমরা ভেঙে দেখি 1 2 3, 1 2 3, বাকি দুটো এখানে এক্সট্রা হিসেবে ধরা হবে, মানে যখন স্ক্যান করা হয় ছন্দে।
তো এই তিনটের মধ্যে 1 2 3 এখানে বিষম হচ্ছে এইটা শেষে গুরু অক্ষর শেষে কি আছে? গুরু অক্ষর শেষে হচ্ছে এই যে স্বগণ। তাহলে এই প্যাটার্ন, এটা হলো এখানে স্বগণ। তারপরে 1 2 3 লঘু একটা আছে। লঘু মাঝে কোথায় আসে? এই যে মাঝে লঘু রগণ। তাহলে এটাকে বলা হলো র। আর শেষে দুটো এক্সট্রা পড়ে আছে, এই দুটোকে কি বলা হবে কেউ বলতে পারবে? এটা একটা গুরু অক্ষর, এটা একটা গুরু অক্ষর। গুরু অক্ষরের সংকেত কি? গুরু অক্ষরের সংকেত বলা হলো না, গ। তাহলে এই দুটো হলো গ। তো ছন্দ যখন স্ক্যান করা হয় তখন এইটাকে পুরো সাংকেতিকভাবে বলা হলো। এটাকে যদি আমরা ওয়ার্ডসে বলি তাহলে লঘু লঘু গুরু, গুরু লঘু গুরু, গুরু গুরু এইরমভাবে বলতে হবে। কিন্তু সেটা সাংকেতিকভাবে স র গ গ এইভাবে হয়ে গেল। তো এই কথাটা বলার জন্য এই পুরো জিনিসটাকে এখানে রিপ্রেজেন্ট করছে। তো এইভাবে ছন্দের মানে প্যাটার্নগুলোকে ভাঙা হয়। এবারে এই যে মভাজস নয়ারত, এই যে পদ্ধতি, এইটাকে তোমরা চেষ্টা করবে আয়ত্ত করার। আর যদি নাও পারো তাহলে আরেকটি মন্ত্র আছে, মন্ত্রই বলা চলে, এটা কে আবিষ্কার করেছে কে জানে? এটা আমার গুরুদেব মানে আমার সুপারভাইজারের কাছ থেকে শিখেছিলাম, পিএইচডি সুপারভাইজার। যাই হোক, গ্র্যাজুয়েশনে শিখিনি, এটা পরবর্তীতে জেনেছি। তো এইটা একটি কথা লেখা দেখো, মা তারা জ ভান স ল গা। এইটা কোনো অর্থ নেই, নিরর্থক একটা শব্দবন্ধ। তো এইটার গুরুত্ব হচ্ছে যে এইখানে যে কোনো তিনটে অক্ষরকে যদি নেওয়া হয় এখান থেকে, ধরা যাক আমরা প্রথমটা নিলাম মা তা, তাহলে এখানে হচ্ছে লঘু, মা হচ্ছে গুরু, তা হচ্ছে গুরু। তাহলে এই তিনটে অক্ষরের মধ্যে আদিতে আছে। তো এইটাকে তাহলে গণ হচ্ছে এখানে লঘু গুরু গুরু, এইটা গণ। তো এটা কায়দা করে এভাবে বসানো হয়েছে অক্ষরগুলো। আবার মাঝে যদি আমরা নিই জ ভা ন, তিনটে অক্ষর, আদিতে আছে, হচ্ছে লঘু, ভা গুরু, ন হচ্ছে লঘু। তাহলে লঘু গুরু লঘু মানে মধ্য লঘু যেটা, সেইটা হচ্ছে জগণ। তাহলে এর তিনটে অক্ষর নিলে তার আদ্যক্ষর যেটা হবে সেটা হচ্ছে ওই তিনটে প্যাটার্নের গণ। এইখানে এগুলো দেয়া আছে প্রতিটা, যেমন তারা জ, তারায় ত আছে, তাহলে তগণ, গুরু গুরু লঘু হলো। এটা একদমই আপৎকালে ব্যবহারের জন্য এই ইয়মা তারা জভানো সলাগা এই কথাটা। কিন্তু তোমরা চেষ্টা করবে ওই মগজনয়গত ওই প্যাটার্নটাকে আয়ত্ত করার। আচ্ছা, গণ প্রসঙ্গে কারোর কিছু জিজ্ঞাসা আছে? ঠিক আছে, তোমরা চেষ্টা করবে মাঝে ইন্টারাপ্ট না করার। আমি একটা একটা করে টপিক কভার করব, তারপর আমি জিজ্ঞাসা করব। তো ইনস্ট্যান্ট মনে আসলে একটু খাতায় নোট করে নিও, আশা করি সবাই খাতাপত্র নিয়েই বসেছো। এরপরে হচ্ছে সমবৃত্তের সংজ্ঞা। বললাম যে বুদ্ধোদয় যে গ্রন্থটি পাঠ্য আছে, বুদ্ধোদয়ের মধ্যে মানে বুত্ত এবং উদয় এই দুটো শব্দ নিয়ে বুদ্ধোদয় শব্দটা হচ্ছে। বুত্তর বাংলা হচ্ছে বৃত্ত। বৃত্ত শব্দটার অর্থ কিন্তু এখানে সার্কেল না, মানে বৃত্ত শব্দের অর্থ হচ্ছে মানে ছন্দ, এবং ছন্দের মধ্যেও স্পেসিফিক হচ্ছে অক্ষরের সংখ্যা দিয়ে যে ছন্দ তৈরি হয়। তো অক্ষরের মধ্য দিয়ে যে ছন্দ তৈরি হয়, এই যে এখানে বলা হচ্ছে যে অক্ষর সংখ্যার ভিত্তিতে ছন্দ হয় তাকে অক্ষরবৃত্ত বা বাংলায় অক্ষরবৃত্ত বলে। তো অক্ষরবৃত্ত হচ্ছে তিন প্রকারের: সমবৃত্ত, অর্ধ সমবৃত্ত, বিষমবৃত্ত। এটা পালিতে সব বলা হয়েছে।
সমবৃত্ত, অর্ধ সমবৃত্ত, বিষমবৃত্ত। এবারে এইটা কিভাবে বলা হয়, এই যে প্রথমে আমরা শিখলাম 1 2 3 4, তাহলে এ বি সি ডি এইরকম যদি বলা হয়, তো যেখানে এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি ইকুয়ালস টু ডি চারটেই সমান, মানে তার যে লঘু গুরু যে বিন্যাস প্রত্যেকটাতেই সেম প্যাটার্ন, তাকে বলা হয় সমবৃত্ত। যদি হাফ হাফ হয়, তার মানে এ ইকুয়ালস টু সি এটা মিলবে, আর বি ইকুয়ালস টু ডি এটা মিলবে, মানে 1 আর 3 বিজোড় সংখ্যাগুলো মিলছে, ওদিকে 2 আর 4 জোড় সংখ্যাগুলো মিলছে, তাকে বলে অর্ধ সমবৃত্ত। আর যদি মানে কোনোটাই না মেলে, তাকে বলা হয় বিষমবৃত্ত। তো সিলেবাসে পাঠ্য হচ্ছে সমবৃত্ত। তো সমবৃত্ত কাকে বলে, যেখানে এ বি সি ডি মানে শ্লোকের চারখানা পাদই সমান হয়। এবং সমান মানে কিভাবে সমান, না তার যে লঘু গুরু যে বিন্যাস সেইটা একই রকমের হয়। এখানে এক্সাম্পল দেয়া হয়নি, তো প্রসিদ্ধ কোনো উদাহরণ আর মনেও আসছে না। যাই হোক, পরে দেখবে যে পুরো চারখানা প্যাটার্নগুলো সমান হবে। তো এইখানে বিষয় হচ্ছে সমবৃত্ত যে ছন্দ, মানে যেটা তোমাদের সিলেবাসে পাঠ্য আছে, তাতে মানে চারটে লাইন হচ্ছে 1 2 3 4। এই লাইনগুলোতে কতগুলো অক্ষর সংখ্যা আছে সেই অনুযায়ী সমবৃত্ত ছন্দ আবার বিভিন্ন ভাগে বিভক্ত। যেমন যদি একটা লাইনে 6টা অক্ষর থাকে, অক্ষর মানে কিন্তু এখানে সিলেবেল, অক্ষর মানে বর্ণ না, সিলেবেল হিসেবে ধরা হয়। যদি 6টা অক্ষর থাকে তাহলে তাকে বলা হয় গায়ত্রী, এটা পালিতে হচ্ছে গায়ত্রী। 7টা থাকলে হচ্ছে উনহি, 8টা থাকলে হচ্ছে অনুঠুভ, ব্র্যাকেটে থার্ড ব্র্যাকেটে এগুলো বাংলা লেখা আছে, তোমরা পালিটাকেই তৈরি করবে, গায়ত্রী উনহি অনুঠুভ। বৃহতি হচ্ছে 9 অক্ষর থাকলে, 10 অক্ষর থাকলে হচ্ছে পন্থী, 11 অক্ষর থাকলে হচ্ছে তুঠ্ঠব, 12 অক্ষর থাকলে হচ্ছে জগতি, 13 অক্ষরে হচ্ছে অতিজগতি, 14 অক্ষরে সক্করি, 15 অক্ষরে অতিসক্করি ইত্যাদি। তো সবগুলো থেকে প্রশ্ন মানে এক একটা প্যাটার্ন তৈরি হয়। এবার গায়ত্রী যে বলা হচ্ছে প্যাটার্ন, মানে 6টা অক্ষর হবে। এবার 6টা অক্ষর দিয়ে যদি বলা হয় তাহলে 1 2 3 4 5 6 এটা একটা প্যাটার্ন হতে পারে। প্রথমটা আমরা লঘু করে দিলাম, 1 2 3 4 5 6, এটা একটা প্যাটার্ন হতে পারে। তাহলে এরকম অনেক প্যাটার্ন হবে, 2 টু দি পাওয়ার 6 এতগুলো। এবারে সবগুলো প্রসিদ্ধ ছন্দ নয়, তার মধ্যে সিলেক্টেড কিছু জিনিস আছে যেগুলো ইউজ হয়, সেগুলোই পাঠ্যর মধ্যে আছে। তার মানে 6 অক্ষরের যদি ছন্দ হয় তাকে বলা হবে গায়ত্রী। গায়ত্রীর মধ্যে মানে 6টা অক্ষরের মধ্যে লঘুগুরু আমরা নানান রকমভাবে সাজাতে পারি, নানান প্যাটার্ন। তো তার মধ্যে সিলেক্টেড এক একটা প্যাটার্নকে ধরা হবে। যেমন গায়ত্রীর মধ্যে প্রথম দুটো গুরু, তারপর দুটো লঘু, তারপর দুটো গুরু, এই প্যাটার্নটা শুধু পাঠ্য আছে, এটাকে বলে তনুমজ্জা। কিন্তু এখানে প্রচুর প্যাটার্ন হতে পারে। তাহলে গায়ত্রী হচ্ছে একটা ক্লাস অফ ছন্দ, গায়ত্রী মানে একটা বোঝাচ্ছে না, মানে 6 অক্ষরের যত রকম প্যাটার্ন হতে পারে সবগুলোই গায়ত্রী তাদের বলা যায়। তাদের মধ্যে স্পেসিফিক কিছু কিছু ছন্দ পাঠ্য আছে বা বুদ্ধোদয় গ্রন্থে সেটার ডেফিনেশন দেওয়া হয়েছে। তো ছন্দের সূত্রগুলো যেহেতু পাঠ্য আছে, সূত্রের মধ্যে একটা টেকনিক ব্যবহার হয়, সেটা হচ্ছে যে নাম্বারগুলোকে রূপক হিসেবে ব্যবহার করা হয়। যেমন বেদ বললে চার চার বেদ আছে, চতুর্বেদ, তাহলে বেদ শব্দটার দ্বারা 4 নাম্বারটাকে রিপ্রেজেন্ট করা হয়। সিমিলারলি অম্বুধি অম্বুধি বা সাগর বললে, মানে 4 সমুদ্র বলে না, 4 চতুর্বেদ যাই হোক, তো 4টি সাগর বলা হয় পৌরাণিক মতে।
তো সেই জন্য অম্বুদি বা সাগর বললে 4 নাম্বারটা বোঝাবে। যুগ বললে 4টি যুগ, মানে সত্য, ত্রেতা, দাপর, কলি, 4 যুগ যে বলে, যুগ বললে 4 বোঝাবে। বসু মানে 8-এ অষ্টবসু, বসু বললে 8 বোঝাবে। এইরকম কিছু কিছু শব্দ সাংকেতিকভাবে ব্যবহার করা হয়। আর একটা হচ্ছে ছন্দের মধ্যে যতি থাকে, কোনো কোনো ছন্দের ক্ষেত্রে যতির নিয়ম থাকে। যতি মানে হচ্ছে পজ, যেটা কথা বলার সময় যতি চিহ্ন বলি না, এই যে দাঁড়ি দেয়া হচ্ছে, কমা দেয়া হচ্ছে, দাঁড়ি কমা টাইপের, মানে ছন্দের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে পজ দেওয়া হয়। তো যে জায়গায় ইয়ে বিরতি থাকবে বা যতি থাকবে সেইখানে নিচে এরকমভাবে দেখানো হয়। যখন এক্সাম্পল থাকবে তখন দেখতে পাবে যতির চিহ্ন কীভাবে ইউজ হচ্ছে। আচ্ছা, এখানে এক্সাম্পল দেওয়ার কথা বলা হয়েছে। না, এখানে এক্সাম্পল দিলে জটিল লাগবে, যখন পাঠ্য থাকবে সেখানেই দেখবে ডাইরেক্ট। আচ্ছা, এই যে এর পরবর্তী সমবৃত্ত প্রসঙ্গে যে কথাগুলি বলা হলো, এখান থেকে কারোর কিছু জিজ্ঞাসা আছে? আচ্ছা, এবারে ডাইরেক্ট পালি নোটস যেটা আছে সেটাই আসা যাক। তো সেকেন্ড পেপার, তার যে সেকশন বি আছে, তার একদম শেষের দিকে জেনারেলি 7 নাম্বারের কোশ্চেন থাকে, এবং 7-এর মধ্যে বি থাকে, ছন্দ অলঙ্কারের যে কোশ্চেন সেকেন্ড পেপারে, সেই জায়গাতে দেখবে যে একটা থাকে যে এক্সপ্লেন উইথ অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল এনি 2 অফ দ্য ফলোয়িং, 2x10, 20 নাম্বার থাকে, এবং এখানে 20-তে 20 পাওয়া যায়। ছোট্ট লেখা, মানে পালিতে লেখাগুলোর মধ্যে সবচেয়ে সহজ লেখা। আচ্ছা, তো এটার মানে ভাষাটা পালি, তোমাদের প্রথম পালি নোট বলা চলে। থার্ড ব্র্যাকেটে বাংলা দেয়া আছে, তো থার্ড ব্র্যাকেটে যেটা থাকবে সেটা কিন্তু তোমরা লিখবে না, শুধু পালিটাই তোমাদের লেখার, এটা ব্র্যাকেটে দেওয়া হয়েছে বোঝার সুবিধার জন্য। আচ্ছা, তনুমজ্জা আছে, এটা প্রিভিয়াস ইয়ার এসেছে এগুলো মোটামুটি, এটা মনে হয় 23-এ এসে গেছে, যাই হোক। তো তনুমজ্জা একটি ছন্দ, এক্সামে শুধু এই তনুমজ্জা বলে লেখা থাকবে, সেটার ওপর ডেসক্রিপশানগুলো লিখতে হবে। ডেসক্রিপশান যে লেখা হবে তার মধ্যে বেশ কিছু টেকনিক আছে, সেগুলো আমি বলে দেবো, ভালো করে মনে রাখবে, তাহলে এই নোটসগুলো হার্ডলি 2 দিন লাগবে তৈরি করতে। মানে কেউ যদি সারাদিন ধরো পড়ছো, 5 ঘন্টা ধরো পড়লে, 4 থেকে 5 ঘন্টা, তো 2 দিনে হয়ে যাবে ছন্দের যে 20 নাম্বারের যে পোর্শনগুলো আছে। আচ্ছা, তো প্রথমে আমি বলে দিই, তারপর টেকনিকগুলো বলবো। প্রথমে গায়ত্রী ছন্দ, মানে হচ্ছে গায়ত্রী যে ছন্দ, সেটি ছক্ষরযুক্ত। ছক্ষর মানে হচ্ছে 6 প্লাস অক্ষর, এটা সন্ধি হয়েছে একটু। 6টি অক্ষর আছে। এটাকে একটু আরো সহজ করে বলা যেতে পারে যে গায়ত্রী ছন্দের 6 অক্ষরা সন্ধি। মানে আমি লিখে দিচ্ছি, গায়ত্রী ছন্দে 6 অক্ষরা সন্ধি। গায়ত্রী ছন্দে 6টি অক্ষর আছে। এতস্মিন, এর মধ্যে, এগুলো আশা করি বুঝতে পারছো, মানে গায়ত্রী ছন্দে, ছন্দস্মিং ছন্দম হি, সপ্তমী বিভক্তি, গায়ত্রী ছন্দের মধ্যে 6 অক্ষরা, 6 অর্থে এখানে 6টি অক্ষরা হচ্ছে অক্ষর, শব্দটা অক্ষরও মানে একটা অক্ষর, অক্ষরা মানে অনেকগুলো অক্ষর, আর সন্তি মানে হচ্ছে আছে বোঝায়, তিয়ন্তি হয় বহু বচনে, এইভাবে। এতস্মিং, এর মধ্যে, অন্তর্গত সমবৃত্ত ছন্দ হলো তনুমজ্জা। তনুমজ্জা হচ্ছে এই গায়ত্রী ছন্দের অন্তর্গত 6 অক্ষর যুক্ত একটা ছন্দ। ভদন্ত সংঘরক্ষিত, ভদন্ত মানে পালিতে
সম্বোধনবাচক শব্দ বোঝায়। মহাশয় বা ইংরেজিতে যেমন স্যার ট্যার বলে সেই রকম। সংঘরক্ষিত, সংঘরক্ষিত শব্দটা সংঘরক্ষিত হয়েছে। প্রিভিয়াস তোমাদের যে বলেছিলাম ইনিশিয়াল যে 12টা ক্লাস থাকে তার সমস্ত জিনিস কিন্তু পালিতে লাইনে লাইনে ব্যবহার হবে। এই যে কয় ক্ষীয়টা হচ্ছে এখানে কয়ে হয়, এবং সংঘরক্ষিত একজন ব্যক্তি বলে সংঘরক্ষিত। তিনি বুত্তোদয় গ্রন্থস্ব, বুত্তোদয় গ্রন্থের, গ্রন্থস্ব ষষ্ঠী বিভক্তি। তৃতীয় পরিচ্ছেদে, তৃতীয় পরিচ্ছেদে অশ্ব মানে এর সংয়ং অদাসী সংজ্ঞা দিয়েছেন। অদাসী হচ্ছে অতীতকালে, এটা একটু অন্যরকম। তোমরা নর্মালি যে পড়েছিল সেখানে হয়তো দদি হবে, দদি দদিংশু দদি দদিত্থ ইত্যাদি, এটা পরে শেখানো হবে, মানে একটু অতীতকালের অদ্যতনীর স্পেশাল ফর্ম। তো তিনি এটা সংজ্ঞা দিয়েছেন বুত্তোদয় গ্রন্থের তৃতীয় পরিচ্ছেদে, এটা আমাদের সিলেবাসে পাঠ্য আছে। এখন এইখানে গিয়েই সূত্রটা কোটেশন দেওয়া হচ্ছে। তো এই সূত্রটি এখানে বলছে ত্যা চে তনু মজ্জা। তো ত্যা যে আছে এখানে, ত্যা বললে হচ্ছে ত আছে য় আছে, দুটো অক্ষর। এই ত কিন্তু ওই মভজসা নয়রতর মধ্যে ত এবং য় দুটো আলাদা গণ, ত গণ এবং য় গণ, মানে ত আর ইয়কে জুড়লে তয় ফলা হবে। আচ্ছা, এটা কটা গণ, একটা না দুটো? দুটো। এখন পালিতে তোমাদের প্রথম দিকেই একেবারে যখন শব্দরূপ শুরু হয়েছিল তখন আমি বলেছিলাম পালিতে কিন্তু সব সময় চেঞ্জ হয়, ডাইরেক্ট ইউজ হবে না। মানে একটা শব্দ কোন কেসেন্ডিং হচ্ছে সেই অনুযায়ী তার পিছনে কিছু না কিছু জুড়বে। নাউন হলেও জুড়বে, ভার্ব হলেও জুড়বে। এখন নাউনের ক্ষেত্রে তাহলে এখানে তয় যখন, এটা তো কোনো ক্রিয়াপদ নয়, তগণ এবং জগণ এটাকে বোঝাচ্ছে সাংকেতিকভাবে। তো এখানে দুটো গণ হচ্ছে, তাহলে মানে ত্য ত্যা, একটা গণ হলে তো বলা হতো বা ইয় বলা হতো, দুটো আছে বলে এটা ত্যা বলা হচ্ছে। নর নরা ত্য তা ত্যং তে ত্যে ন ত্যেহি এইরকমভাবে হবে। তো ত্যা মানে হচ্ছে তগণ এবং যগণ। চে মানে, চে একটা পালি শব্দ, চে এর মানে হচ্ছে যদি। আর তনুমজ্জা, তনুমজ্জা শব্দটা এই যে স্ক্যান করা হয়েছে সেটা দেখানোর সুবিধার জন্য মাঝখানে হাইফেন দেওয়া হয়েছে। তো যদি, তাহলে এই ত্যাচে তনুমজ্জার অর্থ কি হচ্ছে, ত এবং যগণ যদি থাকে তাহলে তাকে তনুমজ্জা বলা হয়। তাহলে এই যে সূত্রটি, এটা খুব সংক্ষেপে এটা ডেফিনেশন দেওয়া হলো যে তগণ এবং যগণ থাকলে তাকে তনুমজ্জা বলা হয়। এবারে মজার বিষয় হচ্ছে ছন্দের যে সূত্রটি, এই সূত্রটি অলরেডি এই ছন্দেই কম্পোজ করা আছে। কীরকম? ত্যা যখন লেখা আছে, আকার আছে, আকার হচ্ছে গুরু। চে একার আছে, একার হচ্ছে গুরু। ত লঘু, নু হচ্ছে লঘু। উকার আছে, ম লঘু হওয়ার কথা কিন্তু এর পরে জয়েজ হয়ে আছে, এই জন্য এই হাইফেন দিয়ে দেখানো হয়েছে, মানে বোঝার সুবিধার জন্য। তাহলে ম হয়ে গেল এখানে গুরু। আর জয়েজ হয়ে আকার তো এমনিই গুরু হচ্ছে, প্লাস লাইনের শেষে হচ্ছে বলে আরও গুরু হবে। তো তাহলে এই যে প্যাটার্ন হলো, তাহলে গুরু গুরু লঘু, গুরু গুরু লঘুতে কি হচ্ছে, লঘু ন য় র ত, তাহলে অন্তলঘু, শেষে লঘু হচ্ছে, এটা হচ্ছে তগণ। আর এখানে হচ্ছে আদিতে লঘু, এই আদিতে লঘু এই যে এইটা ইয়গণ। তাহলে ত্যাচে তনুমধ্যে এটা ইটসেল তগণ এবং ইয়গণে লেখা আছে। এবারে এই সূত্র যে উদ্ধৃতি দেয়া হলো এইটিকে আমরা দেখাচ্ছি, মানে এটার পালিতে অর্থ বলা হচ্ছে অশ্ব অর্থ, অশ্ব মানে এর, অর্থ অর্থ হচ্ছে যস্য সমবৃত্তস্য, যে সমবৃত্তের প্রত্যেক পাদেশু প্রত্যেক পাদগুলিতে, প্রত্যেক হচ্ছে প্রত্যেক থেকে আসছে,
পয়রফলা প হলো, তয়জফলা চয় ছয় হলো। তগণ চ তগণ যগণ চ যগণ সন্ধি থাকে তং সমবৃত্তম, সেই সমবৃত্তকে তনুমধ্যাতি তনুমধ্যা বুচ্চতি বলা হয়। বুচ্চতি হচ্ছে প্যাসিভ ভয়েস আছে, এটা তোমাদের এখনো শেখানো হয়নি, পরে শেখানো হবে। যথা যেমন দিয়ে এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, যেটাই তনুমধ্যা ছন্দে লেখা। এখানে বেশ সিরিয়াল কয়েকটি আমারই লেখা আছে। তো প্রথমে আমি পালিটা বলছি আগে। বত্তিংশক চিহ্না येषं তনুমজ্জা বন্দামি জিনেতে লোকে পটিপজ্জা। এইটা হচ্ছে পালি। এবার এটা স্ক্যান করে দেখানো হচ্ছে। আচ্ছা, এর অর্থটাকে দেখানো হবে। অর্থটা এখানে থার্ড ব্র্যাকেটে লেখা আছে, এটা কিন্তু লিখবে না, এটা তোমাদের বোঝার জন্য দেয়া হয়েছে। বত্তিংশক চিহ্ন, বত্তিংশ মানে হচ্ছে 32, চিহ্ন 32টা চিহ্ন, ইয়ে সং মানে হচ্ছে যাদের, তনুমধ্যা তনু বা দেহের মধ্যে আছে, বন্দামি বন্দনা করি, বন্দামি মানে কি, অহং বন্দামি, সো বন্দতি তে বন্দন্তি ত্বং বন্দসি তুমহে বন্দত অহং বন্দামি, আমি বন্দনা করি, জিনেতে সেই জিন বা বুদ্ধগণকে, জিন অর্থে বুদ্ধকে বোঝাচ্ছে। এবং জিনে মানে এখানে কোন কেস এন্ডিং হচ্ছে কেউ বলতে পারবে, কোন বিভক্তি? জিনে, তৃতীয়া। আচ্ছা, আর বাকি? আচ্ছা, আর এ কোথায় কোথায় হয় আমি বলে দিচ্ছি। নর শব্দ, নর দ্বিতীয় শব্দের বহুবচন। দ্বিতীয়া বহুবচন হয়। তাহলে জিনে যদি সপ্তমী হ্যাঁ এক হ্যাঁ, বচন দ্বিতীয় হয়, বহুবচন। সপ্তমী এক বচন যদি হয় তাহলে জিনের মধ্যে হবে। আর দ্বিতীয়া বহুবচন জিনদেরকে বা বুদ্ধগণকে, জিনগণকে এইরকম বোঝাচ্ছে। তো জিনেতে হচ্ছে এখানে দ্বিতীয়া বহুবচন। তো জিন বা বুদ্ধগণকে লোকে পটিপজ্জা, লোকে মানে হচ্ছে এইটা আবার এখানে সপ্তমী হয়ে যাচ্ছে, জগতে সপ্তমী এক বছর লোকে লোকস্মিন, সেই রকম জগতে যারা পটিপজ্জা। পটিপজ্জা একটা পালি শব্দ। পটিপজ্জতি একটা ভার্ব হয়, মানে অনুসরণ করা, সেইখান থেকে পটিপজ্জা আসছে। তো পটিপজ্জা হচ্ছে বহু বচনে, মানে জিনগণ হচ্ছেন পটিপজ্জা, তারা জগতে অনুসরণ। এবারে এই যে এক্সাম্পলটা আছে, আহ, এর মধ্যে দেখো এই তনুমজ্জা কথাটার আছে। তো এটা অ্যাকচুয়ালি মানে তোমরা তো পিঙ্গলের নাম শুনেছো, পিঙ্গলের যে ছন্দসূত্র আছে, ওই মানে পারমুটেশন কম্বিনেশনের অনেক নিয়ম, মানে এই যে প্যাটার্নগুলো হচ্ছে, কোনটা আগে হবে পরে হবে, এই জিনিসে কিন্তু পিঙ্গল মোটামুটি দ্বাদশ বলছি, দ্বিতীয় শতকে, খ্রিস্টীয় দ্বিতীয় শতক নাগাদ কিন্তু তিনি এই নিয়মগুলো বের করেছিলেন, যে কোনটা মানে একটা দুই অক্ষরের ইয়ের মধ্যে লঘুগুরু হবে 18খানা যদি অক্ষরের সিরিয়াল নেওয়া, সেখানে কী কী কম্বিনেশন হতে পারে তার নিয়ম বের করা। এবং তার অনেক অনেক রকম আছে, মানে শুধু যে সংখ্যা নির্ধারণ তা না, তার কোন অক্ষরটা কী হবে ইত্যাদি অনেক ভ্যালু বের করা ইত্যাদি নিয়ম আছে। তো এই পিঙ্গলের একজন টিকাকার ছিলেন হলায়ুদ। হলায়ুদ মানে আমাদের যে ইয়ে ছিল, ওই লক্ষণ সেনের রাজসভায় যেই ছিল না, কি পঞ্চরত্ন কি বলে, জয়দেব, ধৈ, শরণ, উমাপতিধর ইত্যাদি। সেই হলায়ুধের একটি টিকা আছে মৃত সঞ্জীবনী নামে। সেই টিকাতে আমি দেখেছি এক্সাম্পলগুলো যে দিয়েছেন উনি, সেখানে ওই ছন্দের কথাটি অ্যাড করে দিয়েছেন, যদিও সেটা অন্য অর্থে প্রয়োগ হচ্ছে। এটা দেওয়ার কারণ হচ্ছে তনয় দ্বারা যখন পড়তো, ওরা ভুলবশত এই ছন্দে ওই এর এক্সাম্পল হিসেবে ওই ছন্দের এক্সাম্পল দিয়ে দিত, মানে তৈরি হয়তো করেছে, এটাকে ওটাই দিয়ে দিচ্ছে, ওটাকে ওটাই দিয়ে দিচ্ছে, এই রকম। এইটা যাতে না হয় এই জন্য মানে আমি বেশ কয়েকটা ছন্দের এক্সাম্পল এটা পালিতে লিখেছি, এই ওয়ার্ডটা এর মধ্যে ইনপুট করা হয়েছে,
এবং মজার বিষয় এই লাইনগুলো কিন্তু ওই প্যাটার্নে পুরো লেখা। যেমন এক্সাম্পল দেখালে এই যে ব আছে, ব লঘু হওয়ার কথা, এখানে তারপরে কিন্তু তয়ে তয়ে আসে, এই জন্য এটা গুরু হলো। তয়ে তয়েতে হর্ষই আছে, লঘু হওয়ার কথা, কিন্তু তারপর অনুস্বার দেখতে পাচ্ছি, গুরু হলো। স্বলঘু ক লঘু, চি লঘু হওয়ার কথা কিন্তু পরে নয়ে হয়, যুক্তাক্ষর আছে, গুরু হলো। আর এখানে তো আকার আছে বা লাইনের শেষে, এই জন্য গুরু হলো। তো যথারীতি উপরে যেভাবে দেখা হলো, লঘু লঘু গুরু গুরু লঘু এটা তগণ, লঘু গুরু গুরু এটা হচ্ছে ইয়গণ। এবারে এখানে এই নোটের লেখাটা শেষ হচ্ছে এক্সাম্পলটা দিলেই, এবং ছন্দের যে সূত্র সেখানে এটা স্ক্যান করে দেখাতে হবে। আর এক্সাম্পলেও যদি ফার্স্ট লাইনটা অ্যাটলিস্ট দেখিয়ে দেওয়া যায় তো খুব ভালো হয়, তাহলে বলা যায় যে এখানে ফুল মার্কস কনফার্ম। আর এখানে আরেকটি বিষয় হচ্ছে যে তোমরা যখন লিখবে তোমরা কিন্তু এই থার্ড ব্র্যাকেটটা বাদ দিয়ে লিখবে, মানে গায়ত্রী ছন্দ, ছক্ষরয়ুক্ত, এতস্মিং অন্তর্গতং সমবুত্ত ছন্দ তনুমজ্জা ভদন্ত সংঘরক্ষিত বুত্তদয়গন্তস্য ততীয় পরিচ্ছেদে অশ্ব সংযং অদাসী হলো, দিয়ে তে আছে তনুমজ্জা স্ক্যান করা হলো। তারপরে অশ্ব অর্থ যস্য সমবুত্তস্য প্রত্যেক পাদেষু তগণ চ যগণ চ সন্তি তং সমবুত্তং তনুমজ্জাতি গুচ্ছতি যথা বলে বত্তিংশক চিহ্না ইয়েষং তনুমজ্জা বন্দামি জিনেতে লোকে পটিবজ্জা। এইটা হলো টোটাল নোটটা, বোঝা গেল? আচ্ছা, এখান থেকে কারোর কোনো প্রশ্ন আছে এই যে পড়ানো হলো এই রিলেটেড? আচ্ছা, তাহলে সেকেন্ড যেটা আছে সেটা বলি, তারপরে আমি ওই যে বলছিলাম এই নোটগুলো তৈরি করতে গিয়ে কিছু টেকনিক আছে, সেগুলো আমি এই সেকেন্ডটা পড়ানোর পরে বলবো। সেকেন্ড ছন্দ হচ্ছে কুমার ললিতা। এখানে বলা হচ্ছে যে উনহি ছন্দ, উষ্ণিক নামে যে ছন্দ আছে, এইটা অ্যাকচুয়ালি সংস্কৃত নাম, এটা তোমরা এই উনহিটাই মনে রাখতে পারো, সমস্যা নেই। সেইটি হচ্ছে সপ্ত অক্ষরযুক্ত, মানে সপ্ত অক্ষরযুক্ত। এতস্মিং অন্তর্গতং, এর অন্তর্গত সমবৃত্ত ছন্দ, সমবৃত্ত ছন্দ হলো কুমার ললিতা। বদন্ত সংঘরক্ষিত বুত্তদয় গ্রন্থস্য, বদন্ত সংঘরক্ষিত বুত্তদয় গ্রন্থের তৃতীয় পরিচ্ছেদে অশ্ব সংযং অদাসী এর সংজ্ঞা দিয়েছেন কুমার ললিতাজকা। কুমার ললিতা একটা ওয়ার্ড আছে, আর এই যশগ এটা একটা ওয়ার্ড, মানে এই যশগ একসাথে অক্ষর লেখা যায় না বলে হসন্ত দেয়া হয়েছে। তো কুমার ললিতা যশগা না, কুমার ললিতাজকা এরকম টাইপের উচ্চারণ হবে। তো এখানে স্ক্যান করলে কি হবে, কু লঘু মা গুরু, র লঘু ল লঘু লি লঘু তা গুরু, আর য স গ এটা একটা অক্ষর, এখানে আকার আছে এই জন্য গুরু হচ্ছে। স্ক্যান করলে 1 2 3 মাঝে গুরু, এটা হচ্ছে জগণ। 1 2 3 শেষে গুরু, এটা হচ্ছে সগণ। আর অতিরিক্ত উদ্বৃত্ত যেটা আছে সেটাকে গো বলা হচ্ছে। গো কেন বলছে, গো কেন বলা হচ্ছে কেউ বলতে পারবে? আচ্ছা, গ হচ্ছে গুরু অক্ষরের সংকেত, একজনকে বোঝাচ্ছে, কারণ এখানে একটা গুরু অক্ষর আছে। জগন একটা জগন, সগন একটা সগন। পরে দু এক জায়গায় দেখবে সগনা, মানে সগন গুলি, এইরকম। এই জায়গাটা তো পালিতে লেখা, তাহলে পালিতে লেখা হলে তো আমি এরকম জগন লেখা যায় না, এখানে শব্দরূপের মধ্যে এটা ছকে আসবে। অশ্ব অর্থ, এর অর্থ কি, যস্য সমবৃত্তস্য, যে সমবৃত্তের প্রত্যেক পাদেষু প্রত্যেক পাদগুলিতে জগনচ সগনচ, জগন এবং সগন এক গরু অক্ষর এবং একটি গুরু অক্ষর সন্ধি থাকে, তং সমবৃত্তং কুমারললিতা তিগুচ্ছতি, সেই সমবৃত্তকে কুমারললিতা বলা হয়। এবারে এক্সাম্পল, কুমারললিতায়া জিনেন শুশুকালে
প্রমোদ জনিকা আশা সুরাসুর নরানম। তা অর্থ করলে হবে কুমার ললিতা ইয়া, মানে যে কুমার ললিতা, ললিতা মানে হচ্ছে ক্রীড়া, তো যে কুমার ক্রীড়া বা বাল্য ক্রীড়া, জিনে ন, জিন অর্থে বুদ্ধকেও পালিতে জিন বলে, মহাবীরকে যেমন জিন বলে, তো জিনবচন ইত্যঙ্গি বলে কচ্ছায়ন ব্যাকরণে একটি সূত্র আছে। তো তোমাদেরও পাঠ্যের মধ্যে অনুযায়ী জিন শব্দটা পাবে পালি পোর্শন যখন থাকবে। শিশুকালে শিশু শব্দটা শুশু হয়, এটা দেখবে তোমাদের গ্রামারের যে প্রথমে ক্লাস হয়েছিল সেখানে স্বরবর্ণের পরিবর্তন বলে একটা ইয়ে ছিল, মানে সেইখানে এরকম ছিল ইরেগুলার পরিবর্তন। তো শিশুকালে জিন কর্তৃক যে বাল্যক্রীড়া তিনি করেছিলেন সেইটি প্রমোদ জনিকা, সেইটি হচ্ছে প্রমোদজনক, প্রমোদ বা আনন্দদায়ক। কাদের? না, সুরাসুর নরানর, সুর অসুর এবং নরগণের। এ সন্ধিবদ্ধ হয়ে সুর অসুর নর, সুরাসুর নর, এরকম শব্দ হচ্ছে সুরা সুর নর। আচ্ছা, এরা কজন? একজন নিশ্চয়ই নয়, মানে সুর অসুর মানুষের বাংলায় যদি বলা হয় সেখানে এটা বহু বচন হচ্ছে, অনেকজন আছে, এই জন্য নরানর, মানুষদের হলো। আর এখানে যে স্ক্যান করা হচ্ছে, এখানে ওই যথারীতি কুমার ও ললিতা ইয়া যে হচ্ছে, সেখানে জগন, সগন এবং গুরু অক্ষর এগুলো বসছে। আচ্ছা, এইখান থেকে একটি বিষয়ে নোট করবে, মানে মনে রাখবে, সেটা হচ্ছে হাইফেনগুলো ঠিকঠাকভাবে দেবে। অনেকেই আছে যত্রতত্র মানে হাইফেনগুলো দিয়ে দেয়। হাইফেনগুলো দেয়া হয়েছে একটা শব্দেরই অক্ষরগুলোকে আলাদা করার জন্য। এটা অ্যাকচুয়ালি কথাটা হবে কুমার ললিতা, একবারে লেখা আছে, তারপর ইয়া আর একটা ওয়ার্ড, দুটো ওয়ার্ড। এই ওয়ার্ডটা একবারে লিখলে এখানে স্ক্যানের এইগুলো বসাতে অসুবিধা হবে বলে স্প্লিট করে দেওয়া হয়েছে, কু মা র ল লি তা। কিন্তু এইটা কখনোই কুমার ললিতা ইয়া এরকম হবে না, কেন ইয়াটা কুমার ললিতা ওয়ার্ডের পার্ট নয়, এটা সেপারেট ওয়ার্ড। সুরা সুর নরং যদি লেখা হয় তাহলে প্রতিটাই ভেঙে ভেঙে লেখা হবে, সুরা সু র ন রা নং, এটা গোটাটা একটা ওয়ার্ড ভেঙে দেখানো হয়েছে ওই স্ক্যান করার সুবিধার জন্য, কিন্তু তার মানে সবকটা ওয়ার্ডে যে এ বসবে তা না। এর উপরে যে উদাহরণ ছিল এখানে বত্রিংশক চিহ্ন, এটা একটা ওয়ার্ড, এই জন্য মাঝে হাইফেন পড়েছে। কিন্তু তেয়া চে তনুমজ্জা, তেয়া একটা শব্দ, চে একটা শব্দ, তনুমজ্জা একটা শব্দ। তনুমজ্জা একটা শব্দ, এটাকে ভেঙে দেখানোর সুবিধার জন্য মাঝখানে হাইফেনগুলো দেওয়া হয়েছে। কিন্তু এটা কদাচিৎ মানে তেয়া চে তনু মজ্জা এইরকম হবে না, এইখানে হাইফেনটা পড়বে না, এটা প্রত্যেকে খেয়াল রাখবে। আমি দেখি এটা প্রায়শই অনেকে ভুল করে। আচ্ছা, এই হলো। এবারে টেকনিকের এটা আমি বলি, তারপর আরও দু একটা ছন্দ আমি বলে দেবো আজকে। টেকনিকের বিষয়টা কি, সেটা হচ্ছে প্রত্যেকটা যে ছন্দের নোটগুলো আছে এটাকে একটা ফিক্সড প্যাটার্নে লেখা হয়েছে। তার মধ্যে প্রথম পার্ট হচ্ছে এই যে মেইন যে ক্লাস, যেটা ছন্দের ক্লাস, সেটাকে রেফার করা হচ্ছে, যে উনহি ছন্দ সপ্তক্ষরযুক্ত, উষ্ণিক ছন্দ 7 অক্ষরযুক্ত। এর উপরের উদাহরণে আমরা দেখছি গায়ত্রী ছন্দ 6 অক্ষরযুক্ত, গায়ত্রী ছন্দ হচ্ছে 6 অক্ষরযুক্ত। তার পরের নোটটা আমরা যদি দেখি, চিত্রপদা অনুর্ধব ছন্দ 8 অক্ষরযুক্ত, তাহলে মেন যে ক্লাসের এটা অন্তর্গত সেই কথাটি আমরা প্রথমে লিখছি, এবং সেইটি কয় অক্ষরযুক্ত সেটা উল্লেখ করা হলো, অমুক অক্ষর এত অক্ষরযুক্ত, অমুক অক্ষর অত অক্ষরযুক্ত, এইরকম। তো জেনারেলি উপরে যে আমি মানে বাংলায় যে লেখা ছিল সেখানে বলা হয়েছিল যে গায়ত্রী
হচ্ছে 6 অক্ষর যুক্ত, এই জন্য ছক্ষর বলা হচ্ছে। উনহি হচ্ছে সপ্তক্ষর, অনুট্ঠ বট্টক্ষর, বৃহতি নবক্ষর, এইভাবে হচ্ছে। তাহলে এটা তোমরা নিজেরাই লিখে নিতে পারবে, খালি কত অক্ষরটাকে কি বলে এটা একটা লিস্ট করে নেবে এইরকমভাবে, গায়ত্রী ছক্ষর, উনহি সপ্তক্ষর, এইরকমভাবে। তাহলে ফার্স্ট লাইনটা যে কোনো ছন্দের ক্ষেত্রেই বানাতে পারছো। সেকেন্ড হচ্ছে ওই ছন্দের অন্তর্গত হচ্ছে একটা ছন্দ, প্রাসঙ্গিক ছন্দ, সেটা বলা হলো যে এতস্মিং অন্তর্গতম সমভূত ছন্দ চিত্রকথা। উপরের নোটে দেখো বলা হচ্ছে যে সেকেন্ডটাতে এতস্মিং অন্তর্গতম সমভূত ছন্দ কুমার ললিতা, এতস্মিং অন্তর্গতম সমভূত ছন্দ তনুমজ্জা। তাহলে এরা সেকেন্ড সেন্টেন্সটাও প্রতি ক্ষেত্রে একই হচ্ছে। থার্ড সেন্টেন্সে ভদন্ত সংঘরক্ষিত বুত্তদয় গন্তস্য ততীয় পরিচ্ছেদে অশ্ব সংযম অদাসী, এটা সমস্ত ছন্দের ক্ষেত্রে একই সেন্টেন্স। তাহলে এটা তৃতীয় সেন্টেন্স, এটাও একই হচ্ছে। এরপরে সূত্র দেয়া হলো, সূত্রগুলো কিন্তু সেপারেটলি মুখস্থ করতে হবে। এইটাতে কোনোভাবেই কোনো ভুল করা যাবে না। এইটি ভুল করা মানে তোমার মানে মেন জিনিসেই ভুল। এটাকে যখন তৈরি করবে একদম নির্ভুলভাবে তৈরি করবে। এবার সূত্রটা কণ্ঠস্থ করলে, সূত্রটা হচ্ছে এখানে ফোর্থ পার্ট প্রত্যেকটা নোটে। সূত্রটা মুখস্থ করলে সেখান থেকে তুমি সিলেবেল কাউন্ট করতে পারো, কুমারলিতাজকা, 7টা। 7টা অক্ষর হলে তো তুমি এমনিই বলে দিতে পারবে এটা 7 অক্ষরযুক্ত তো উনহি ছন্দ। প্লাস এটাকে যদি স্ক্যান করতে পারো তাহলে স্ক্যান করে তো তুমি এখানে বের করে ফেলছো জগন আছে, সগন আছে, গুরু অক্ষর আছে, বা সূত্রের মধ্যেই তো কথাটা বলা আছে। কুমার ললিতা আজকা ত্যাচে তনুমজ্জা বা চিত্তপদা যদি ভাগা, নিচে সূত্র যেটা আছে, সূত্রের অর্থটা যদি ভুলেও যাও তুমি তো এখান থেকে নিজে বুঝতে পারছো যে এখানে মানে জগন আছে, সগন আছে, গুরু অক্ষর আছে, স্ক্যান করলে বেরিয়ে যাচ্ছে। তাহলে এটা ফোর্থ পার্ট, এবং সূত্রটাকে কিন্তু স্ক্যান করে দেখাতে হবে। ফিফথ পার্টে হচ্ছে সূত্রের অর্থ বলা হচ্ছে, অশ্ব অর্থ, এটাও একই প্যাটার্নে লেখা। যস্য সমবর্তস্য, এই গণগুলো আছে, তং সমাবুত্তং অমুক ইতি উচ্চতি, এইটা হচ্ছে প্যাটার্ন। তো এখানে বলা হচ্ছে যে এবার এইখানে যে স্ক্যান যে করলে এখানেই তো তুমি পেয়ে যাচ্ছ যে কি কি গণ আছে। এখানে জগণ আছে, সগণ আছে, গুরু অক্ষর আছে। এবার জগণ একটা আছে মানে জগণ নো বলবে, সগণ একটা আছে, সগণ নো বলা হলো, গুরু অক্ষর একটা আছে মানে বলা হলো গরু অক্ষর। এই যে গরু অক্ষর শান্তি। ধরা যাক কোনো জায়গায় দুখানা জগণ আছে, দুটো জগণকে কি বলা হবে? দুইয়ের পালি হচ্ছে দ্বে। জগণটা কি হবে? দুটো জগণ পালিতে কি বলা হবে তাহলে? কেউ বলো দেখি। জগনা হলো। তিনটে আছে, তিনের পালি হচ্ছে তয়, এগুলো লিখবে। তিনটে জগণ হলে তয় জগনা। চারটের পালি হচ্ছে চত্তারো, চত্তারো জগনা। তাহলে একো হলে একটা, দ্বে মানে দুটো, তয় মানে তিনটে, চারটে হলে চত্তারো। এই নাম্বারগুলো এগুলো ভালো করে বোঝো জিনিসটা কি বলছি। তাহলে 1 2 3 4, একে একে হলে জগন্ন, আর দুটো তিনটে চারটে হলে জগনা জগনা জগনা। সিমিলারলি অক্ষর যখন হচ্ছে একো গরু অক্ষর, যদি দুটো হয় দ্বে গরু অক্ষরা। আচ্ছা, এটা অক্ষরা, কয়ে ক্ষয়ে রয় একা হলো। সিমিলারলি লঘু অক্ষর হলে একো লঘু অক্ষর, দ্বে লঘু অক্ষরা, এইরকমভাবে হবে। 1 2 3 4 একো দ্বে তয় চত্বারো অক্ষর অক্ষরা জগনো জগনা। তো এইভাবে পালিতে লেখাটা হচ্ছে। আর সূত্রটা মুখস্থ থাকলে সেখান থেকে নিজেরা স্ক্যান করে বের করে নিতে পারো, তাহলে এই পুরোটাকে এখন মুখস্থ করার দরকার হবে না। এই টেকনিকটা শিখে নিলে, সূত্রটা মুখস্থ করলে, এক্সাম্পলটা মুখস্থ করলে নিজেই এটাকে লিখে নিতে পারবে। অ্যাকচুয়ালি 2018 এবং 19-এ
আমি এই ছন্দের নোটগুলো লেখাই না, আমি এই টেকনিকগুলো শুধু শিখিয়ে দিয়েছিলাম, ওখান থেকে নিজেরা লিখে নিত। এখন তো তোমাদের সবই সুবিধা হয়েছে। তো তাহলে এইভাবে প্রত্যেকটা লিখে নেওয়া যাবে। ধরা যাক র্যান্ডামলি চিত্রপদার পরে এই সূত্রটা নেওয়া হচ্ছে, মো মো গো গো বিদ্যুৎমালা। ধরো এইটার মানে তোমরা জানো না, সূত্রটা খালি মুখস্থ করে নিয়েছো। এখানে ভাঙলে আমরা কী পাবো? মো গুরু গো গুরু গো গুরু। বি লঘু হতো কিন্তু পরে যুক্তাক্ষর আছে, গুরু হলো। জয় জয় হর্ষ লঘু হওয়ার কথা কিন্তু যুক্তাক্ষর থাকার জন্য গুরু হলো। মা গুরু লা গুরু, সব গুরু। সর্বগুরু মগন, সর্বগুরু মগন, একটা গুরু একটা গুরু, গো গো লেখা হলো। এটাকে আমরা কিভাবে লিখব? যে যস্য সমবুদ্ধ, যে সমবৃত্তের প্রত্যেক পাদেশু, এই কথাটা প্রত্যেকটা নোটেই একই আছে। এখানে দুটো মগন আছে, একটা দুটো, তাহলে দ্বে মগনা। তারপরে দুটো গুরু অক্ষর আছে, দ্বে গরু অক্ষরা হলো। চ মানে হচ্ছে পালিতে এবং, তাহলে দ্বে মগনা চ দ্বে গরু অক্ষরা সন্ধি তং সমবুত্তম বিদ্যুৎমালাতি বুচ্যতি। এটাও প্রত্যেকটা নোটেই একই আছে। হয়ে গেল। তাহলে এই একো দ্বে তয় চত্বারো, 1 2 3 4, গণ গণা অক্ষর অক্ষরা লঘু গরু, এই কথাগুলো মনে রাখলে এইটা নিজেরাই লিখে নিতে পারবো। আর একটা জিনিস যেটা বললাম, যেটা তোমরা একটা তালিকা করে নেবে, সেটা হচ্ছে এই 6 অক্ষরযুক্ত অনুর্ধব ছন্দ ইত্যাদি। তাহলে এইখানে সূত্রটা থেকেই ক অক্ষর বেরোচ্ছে সিলেবেল বের করে নিতে পারবে। মো মো গো গো বিজুম মালা, 8টা 8টা অক্ষর আছে, মানে তাহলে অক্ষরযুক্ত অনুর্ধব ছন্দ হলো। বাকি লাস্ট পার্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে এক্সাম্পল। একটা শ্লোক দেয়া হচ্ছে এবং শ্লোকটা এইভাবেই 4 লাইনে লিখবে, এখানটা স্ক্যান করে দেখিয়ে দেবে। হয়ে গেল। আচ্ছা, এখান থেকে কারোর কোনো কোশ্চেন আছে? স্যার, যেটা এক্সাম্পলে লিখে দিচ্ছে এই যে মো মো গো গো বিচ্ছু মাল্লা, এর নিচে যে শ্লোকটা যেটা আমরা উদাহরণ হিসেবে দিচ্ছি, তার হুম নিচের লাইনগুলো মানে প্রথমটাকে আমরা সিলেবেল ওই ভেঙে ভেঙে দেখা হচ্ছে স্ক্যান করে, হুম তারপরের গুলো ওই জাস্ট লিখে দিয়ে ছেড়ে দিতে হবে, তো কোনো স্ক্যান করার কোনো দরকার নেই তো? না, কেননা এগুলো সমবৃত্ত সবই একই হয়। ও যেটা তোমাদের দেখানোই হলো না সমবৃত্তের এক্সাম্পল। ধরো এই লাইনটা যদি নেওয়া হয়, এইটাও এই প্যাটার্নকে ফলো করছে, মানে প্রত্যেকটা সেম। না হচ্ছে গুরু, দ অনুস্বার আছে, গুরু কা গুরু, সি দীর্ঘই গুরু, সি আবার গুরু, হয়ের পরে শয়ে শয়ে আছে গুরু, একার আছে গুরু, ব হচ্ছে লাইনের শেষে পাদের শেষে গুরু। এই তার প্রত্যেকটা মানে একই প্যাটার্নে তৈরি, এই জন্য সমবৃত্ত বলা আছে। মানে এ বি সি ডি 4টে লাইনই সমান। এর আগে যে কুমার ললিতাটা যদি দেখানো হয়, এইটা যদি নেওয়া হয়, দেখো সু হচ্ছে লঘু, রা গুরু, সু লঘু, র লঘু, ন লঘু, রা গুরু, নং গুরু, নয়ের পরে অনুস্বার আছে। দেখো লঘু গুরু লঘু, লঘু গুরু লঘু, লঘু লঘু গুরু, লঘু লঘু গুরু, গুরু, এখানেও গুরু। তো এই সব কটা একই প্যাটার্নে লেখা, এই জন্য একটা দেখিয়ে দিলেই হলো। বোঝা গেল? আর কারোর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আর একটা কোশ্চেন। আচ্ছা, স্যার ওটা একে যে একে ওই একে একে। স্যার ওটা ওই যেটা দয়ে একা ব, ওটা বলছেন জগনা বা মগনা, যেটা ওটা দয়ে একা ব না দয়ে বয়ে একা? ওটা দয়ে বয়ে একা। দয়ে। আচ্ছা, ওই অক্ষরটা আমি চেঞ্জ করে দেবো। দ্বে, এটা অ্যাকচুয়ালি ব উচ্চারণ হয় বলে ওইটা আলাদা করে আগে আমি এভাবেই করতাম, এবারে আমি চেঞ্জ করছি বটা। তো দ্বে, এই জন্য আমি উচ্চারণ দেখো দে বলছি না, দ্বে ব উচ্চারণটা আসছে। যেমন ত্বং হয় না, ত্বং করোসি, তারপরে করিত্বা, অন্তস্থ ব হয় বলে ওইভাবে দেখানো। এটা তোমরা এইভাবেই দে লিখবে, এটা আমি চেঞ্জ করে দেবো, অসুবিধা নেই। আর একটা কেউ বলছিলে কিছু? স্যার একটা হচ্ছে ওই এখানে আছে না যে অশ্ব যশ্য পচ্ছক পাদেশু দে ভবনা চ,
আবারও আছে গুরু অক্ষর চ। এই চয় মানে একটা কি বললেন, এটা আমি চ ঠিক মানে বুঝতে পারছি এবং। না। চ চ। হ্যাঁ, চ আচ্ছা মানে এবং, মানে ভগনাচ এক গরু অক্ষর, ভগন এবং একটি গরু অক্ষর আছে। এই যে বাংলায় ও লেখা হলো না, বাংলা ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটে দেখো ও লেখা হয়েছে, ভগনাচ, ভগন ও, ও মানে তো এবং না বাংলায়, অ্যান্ড হ্যাঁ যেটা। আচ্ছা, আর কারোর প্রশ্ন আছে? স্যার, বলছি যে কোশ্চেন তো এরকম ইংলিশেই তো থাকবে, এবার সেটাকে কি আমাদেরকে ভেঙে এবার বানান যদি ভুল হয় সেক্ষেত্রে তো সমস্যা। ইংলিশে থাকবে মানে? এই তো এটা কোশ্চেন, এরকম থাকবে, এক্সপ্লেন উইথ অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল এনি টু অফ দ্য ফলোয়িং, এই তনুমাঝার রোমান স্ক্রিপ্টে লেখা থাকবে। এটা তো তোমার নোটেই দেয়া আছে, বুঝতে অসুবিধার কি আছে? না না, এটা তো কমন আসবেই, তবে ঠিক আছে, মানে আমি সেটাই বলছি, মানে তনু মজ্জা মানে আমাকে তো আলাদা করে লিখে তারপর তোমাকে লেভেলে ভাঙাতে হবে। হুম, এইটা তুমি পড়ে বুঝতে পারো না যে তুমি যে তনুমজ্জা পড়েছো সেইটা সেই তনুমজ্জা? এটা না বোঝার মতো কি আছে? না, এগুলো তো সহজ, মানে কঠিন কিছু আসবে কিনা সেটাই জানতে চাইছি আর কি। তাহলে প্র্যাকটিস করতে হবে সেইভাবে। না, সেরকম কঠিন আসার কোনো কথা না, এইগুলোর মধ্যেই মোটামুটি আসে ঘুরে ফিরে। আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে আরও দুখানা আমি তোমাদের বলতে দেব, কারোর যদি কনফিডেন্স থাকে নিজে থেকে বলতে পারো। চিত্রকলাটা বলতে পারবে কেউ? আচ্ছা, সে রিডিং। কিরকম করে লেখা হবে? হুম, কে বলছো? বিলকিস। হুম, বলো। আমি যেভাবে চিত্রপদায়, বললাম বাংলায় বলে শোনাও দেখি। বাংলায় বলে বলতে চিত্রপদা ইয়দ্দি ভাবা। ওখান থেকে শুরু হচ্ছে নোটটা, প্রথম থেকে বলো, না, ও অনুষ্টুপ ছন্দ। অনুষ্ঠুপ ছন্দ, আচ্ছা। অনুষ্ঠুপ ছন্দ। অনুষ্টুপ অনু- কোথায় লেখা আছে? অনুঠ্ঠুব, পালিটা বলতে বলেছি। অনুষ্ঠুপ, হ্যাঁ, অনুষ্ঠুপ ছন্দ অর্থক্ষর যুক্ত এতস্মিন অন্তগধং সমবুত্ত ছন্দ চিত্রপদা। হ্যাঁ, ও আমি রিডিং পড়তে বলিনি, আমি বললাম মিনিংটা এক্সপ্লেন করতে, যে বলতে পারছো কিনা। অনুষ্ঠুপ ছন্দে মানে অনুষ্ঠুপ ছন্দে মানে 8টা অক্ষর বিশিষ্ট ছন্দে অর্থক্ষর যুক্ত মানে 8টা অক্ষর বিশিষ্ট মানে অক্ষর বিশিষ্ট যুক্ত, 8টা অক্ষরের বর্ণ আর কি, অক্ষর। এতস্মিন অন্তর্গতং মানে এর মধ্যে অন্তর্গত আছে সমবৃত্ত ছন্দ মানে একই সেম সিলেবেল, যেটা সমবৃত্ত ছন্দ, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু ডি, এই হিসাবে। হুম, চিত্রপদা মানে এখানে চিত্রকলার নাম, প্রপার নাম, এর আর কি মিনিং হবে? আচ্ছা, ভদন্ত ভদন্ত সংঘরাক্ষিত, মানে এই ভদন্ত সংঘ, এর মধ্যে এটা মানে জানি না তো। এই যে বললাম ভদন্ত মানে সম্মানীয় পদ বোঝানো হয়, এখানে এই জন্য বাংলায় দেখো অনুবাদ করেনি, ভদন্তই হ্যাঁ বলে ভিক্ষুদের, হ্যাঁ, ভদন্ত সংরক্ষিত। আচ্ছা। আহ, ভদন্ত সংরক্ষিত মানে আহ, আরেকবার বলুন স্যার। ভদন্ত সংরক্ষিত পালিতে বাংলায় এটাই অর্থ হবে। ধরো স্বামী মানে বিবেকানন্দ, স্বামী শব্দটাকে কি আবার অনুবাদ করা হবে? মানে একটা না। সম্বোধনবাচক শব্দ। হুম, আচ্ছা। বুদ্ধোদয় গ্রন্থস্থ মানে ওই যে আমরা বললাম বুদ্ধোদয় গ্রন্থের, বুদ্ধোদয় যে বইটা আছে সেই বইয়ের তৃতীয় পরিচ্ছেদে, মানে তৃতীয় পরিচ্ছেদে অশ্ব সংযম মানে এর বর্ণনা করা আছে। এর সংজ্ঞা অদাসী দেয়া মানে হয়েছে, ওরম না বুঝে সংজ্ঞা মুখস্থ দেওয়া, করতে যাবে না। অদাসী এই সংজ্ঞা শব্দটা সংজ্ঞা হচ্ছে। স্বয়ং, স্বয়ং অদাসী মানে অদাসী বলতে দিয়েছে বা দিয়েছে এরকম বোঝাতে। তো এই বুদ্ধোদয় গ্রন্থ বইয়ের তৃতীয় পরিচ্ছেদে এটার সংজ্ঞা দেওয়া আছে। হুম, কি সংজ্ঞা দেয়া আছে বলো? চিত্র, ওই তো যেটা পড়ো, এটা পড়ে শোনাও, আমি বলতে বলেছি। চিত্রপদা ইয়দি ভাগা, হুম, মানে হচ্ছে এবার এটা সি লেভেলে ভাঙা মানে স্ক্যান করলে আসছে
চি হচ্ছে গুরু। আর কেন গুরু হচ্ছে? কারণ এরপরে দয়ের রফলাটা আছে, তারপরে তারপরে এর পরে যেহেতু অ আছে, তারপরে তাই তয়ের রফলা আছে। হ্যাঁ দয়ের ফলাটা তো এমনি গুরু। আমি আবার লিখে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8, 8টা এটা এই সিলেবেল, 8টা সিলেবেলের অক্ষর বলে এটা অট্ট অট্ট অক্ষরযুক্ত। অট্ট অক্ষর যুক্ত। ঠিক আছে, ওটা আমি যেহেতু চেঞ্জ 8টা করে অক্ষর দেবো আছে। ভাষাটা। তুমি ইন্ডিভিজুয়াল লেটারগুলোকে বলো, মানে কি হ্যাঁ, হচ্ছে। চি হচ্ছে যেহেতু এই হর্ষইকার আছে, তাই এটা এমনি হর্ষকার, তাই এটা গুরু। আর পরে তয় রফলা, তয় রফলা এর আছে পরে বলে গুরু তয় হলো। রফলা আছে বলে এটা গুরু হয়ে গেল, নাহলে এটা এমনি লঘু হতো। তারপর তয় রফলাটা এমনি এমনি গুরু। তারপর কোথায় গুরু এর পরে হচ্ছে? এটা লঘু হচ্ছে না? লঘু, সরি গুরু না লঘু। তারপর হচ্ছে যেহেতু এর পরে প্লাস হয়, তাই এটা আবার লঘু। হুম। দা 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 হচ্ছে দায়ের পরে যেহেতু আকার আছে, আবার দিয়ে শেষে আছে, সেজন্য না, কোথায় শেষে আছে? এর না না লাইনে তো শেষে না। মাঝে আছে। দা হচ্ছে দয়ের পরে যেহেতু আকার আছে, তাই এটা গুরু। হুম। আর ইয়দি ইয় এটা এমনি 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 গুরু। উল্টো পাল্টা বলে যাচ্ছে। আচ্ছা, আমি এগুলো লিখে দিচ্ছি। হচ্ছে লঘু, হ্যাঁ দি লঘু। হচ্ছে লঘু, ইকার আছে ই, ভা আছে হচ্ছে গুরু, গা হচ্ছে গা গুরু। দুটোই গুরু। আছে, এই জন্য গুরু হচ্ছে। এইখানে বলো অশ্ব অর্থ। অশ্ব অশ্ব অর্থ যশ, অশ্ব অর্থ যশ সমবুদ্ধস্য। কি বলছি মানে হচ্ছে পালিটা অশ্ব। হ্যাঁ বুঝে হ্যাঁ বলছি, করতে। এর অর্থ স্যার বলছি। অশ্ব অর্থ মানে এর অর্থ যশ সমবুদ্ধস্য, মানে যে সমবৃত্তের মানে পচ্ছেক পাদেশু, আমরা যে পাদগুলো পড়লাম পরপর, সেই প্রত্যেকটা পাদগুলোতে দেব ভগনাচ, আগে দেব যে নয়, ভগন এই যে দে বললাম দে দে বলবে মানে অথবা দুটো দুয়ে ভগ্ন বলবে। আছে। হুম। দে দুটো যেহেতু ভগ্ন আছে, সেই জন্য দে ভগ্ন চ, দুটো ভগনা, ভগ্ন এবং ভগনা ভগনাচ। ভগনা চ। হুম। তাই চ হচ্ছে এবং, দুটো ভগনা এবং এক গুরু গরু, একটা গুরু, যেহেতু শেষে একটা একটা গুরু আছে, তাই এক গরু অক্ষর চ, একটা গুরু অক্ষর এবং সন্তি তং, একটা গুরু অক্ষর থাকে, তং সমভূত তং, সেই সমবৃত্তকে চিত্রপদা বুচ্ছতি বলা হয়। যথা এটা কি এরপর লেখা আবার উদাহরণটা, বলো। বুচ্ছতি। তুমি বুচ্ছতি বললে। এই যে ধরো প্রথমবার পড়তে গিয়ে যদি বুচ্ছতি কেউ বলে, এইটা লিখতে গিয়েও বুচ্ছতি হয়ে যাবে। এইখানে তুমি বললে গরু অক্ষরা, আমি এটা বলতে পারি অক্ষর অনেকেই গরু লিখে ফেলবে। তো এই কারণে আমি পড়তে দিলাম, উচ্চারণ করে পড়বে। পালি নোটগুলো যে আছে সেগুলো মানে সাউন্ড সহকারে পড়বে, পারলে চিৎকার করে করে বলবে যদি বাড়িতে সুযোগ থাকে। মনে মনে পড়লে কিন্তু হবে না, বানান ভুল হবেই হবে, এটা আমি বলে দিতে পারি। তো উচ্চারণ আমি মানে তোমাদের ক্লাসে আমার পড়ানোর পরেও তোমাদের কিছু কিছু আমি পড়তে দেবো, তাতে এই জড়তাগুলো কাটবে। আর একটা হচ্ছে, যখন তৈরি করবে না বুঝে করবে না। তোমাদের অনেক কষ্টে গ্রামার ক্লাস শেখাতে হচ্ছে, কষ্টে অর্থে মানে অনেক আমার মাথা খাটিয়ে আরও কত সহজে শেখানো যায় সেসবগুলো করা হয়েছে যাতে নিজেরা বুঝতে পারো। এবং এইখানে কিন্তু এমন কিছু নেই যেটা তোমাদের মানে গ্রামারের বাইরে। ভোকাবুলারির কথা আমি বাদ দিলাম, কিন্তু গ্রামাটিক্যাল এই যস্য সমবুত্তস্য পাদেষু নরেষু ইত্যাদি, ভগন ভগনা ইত্যাদি, এগুলো কিন্তু সবই পড়া আছে। আচ্ছা, এটা এবার পড়ে শোনাও দেখি। চিত্রপদানি চিনস্য। পদা আচ্ছা, অন্য একজন বলো, চিত্রপদ। তুমি অনেক কিছু বলেছো এখানে মধ্যে। শিবশঙ্কর বলো দেখি। শিবশঙ্কর। স্যার বলছি। হুম।
আগে রিডিং পড়ো, তারপর নিচে অর্থটা যে আসে দেখে দেখেই বলবে, আর যদি সম্ভব হয় নিজে থেকে একটু চেষ্টা করবে বলার। চিত্র দানিজি নাস্য। এটা কি হরে করো কম্বা করছো তুমি? এই চিত্রপদানি একটা শব্দ, কি বললাম, হাইফেন দিয়ে দিয়ে একটা ওয়ার্ড করা আছে। চিত্রপদানি জিনাস্য। হুম, এগুলো পড়ো। আর চ, যেহেতু হর্ষই আছে, এটা হচ্ছে গুরু। আর ত্র, হর্ষই থাকলে গুরু হয়। আচ্ছা, হর্ষই অ, ই, উ প্রথম নিয়মে বানানো, এটা লঘু হয়। এখানে তয় রফলা আছে বলে পরে সেই জন্য গুরু হচ্ছে। ঠিক। আচ্ছা, তারপরে তয় রফলা। তয়রফলা লঘু। পয়ের পরে হচ্ছে আহ, পরে আকার রয়েছে, তার জন্য না পত অ, তবে এটা লঘু। হুম। দয়ের পরে আ রয়েছে, তাই এটা গুরু। দুন্তান্ন হস্যি রয়েছে, তাই এটা লঘু। বর্গীর জ হস্যই রয়েছে, এটা লঘু। দন্তান্নার পরে যুক্ত অক্ষর রয়েছে, তার জন্য এটা গুরু। আর ছয় সব শেষে রয়েছে, তো এটা হচ্ছে গুরু। ঠিক আছে। আচ্ছা, এই গণগুলো কিভাবে হচ্ছে এটা তো ওর ওপরে না দেখলে বলতে পারবো না, যাই হোক এটাকে ওইভাবে তৈরি করে নেব। মানে আদি গুরু হচ্ছে ভগন, আদি গুরু আবার এটা ভগন, আর দুটো পড়ে রইল গুরু অক্ষর। আচ্ছা, এটা রিডিং পড়ো, দিয়ে এই মিনিংটা একটু পড়বে। পূজায়ত পনিধানং এই যে পুরাতি। পনিধানং বললে লিখতে গিয়ে পনি হয়ে যাবে, পনিধানং। পূজায়ত পনিধানং পুরাতি কম্ম বসেন ধম্মতয়ং খলু বুত্তা। এই যে এইখানে খলু কম্ম বসে না, এইরকম অনেকেই লেখে। তোমাদের খাতাপত্র পরের দিন যদি লেখা জমা দাও আমি দেখিয়ে দিতে পারি। তো এগুলো চেষ্টা করবে পুরতি কম্ম বসে না, মানে আমার মতো অত কায়দা করে বলতে হবে না, পুরতি কম্ম বসে না, স্বাভাবিক উচ্চারণ আশা করি। কিন্তু পুরতি কম্ম বসে না, এই পুরতি রো ও যে বললে এইখানে লিখতে গিয়ে রতি হয়ে যাবে। দম্মতয়ং খলু, খলু না, খলু 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 বুত্তা। বুত্তা। আচ্ছা, মিনিংটা একটু পড়ে শোনাও, যা আছে পড়ো, মানে আর যদি পারো কোথাও কেস এন্ডিং ইত্যাদি বলতে পারো, নাহলে শুধু রিডিং করে দাও। জিনস্য, জিন বা বুদ্ধের, চিত্র পদানি, চিত্রের মতো সুন্দর পদগুলি, হুম, পূজয়ত। ধম্মতা তোমার এইটা অয়ং। শোনা যায়নি, তুমি পূজয়ত থেকে আরেকবার বলো, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল। পূজায়ত পূজকের, পূজায়ত পূজকের পনিধানং প্রার্থনা পুরতি পূরণ হয়, কম্ম বসেন নিজ কর্ম বসত ধম্মত্তা। অয়ং, স্যার দেখতে পাচ্ছি না, এই যে ধম্মতা অয়ং। আমার নেটের সমস্যা, ব্ল্যাঙ্ক হয়ে গেছে স্যার। আচ্ছা, আমি বলে দিচ্ছি, এবার ঠিক আছে। ধম্মতা অয়ং। স্যার দেখেছি, ধম্মতা অয়ং, এই ধর্মতা বা সত্য, খলু বুত্তা দৃঢ়ভাবে উক্ত। আচ্ছা, এইখানে এই ধম্মতা অয়ং যে আছে, এটা সন্ধিবদ্ধ হয়ে এইখানে ধম্মতয়ং হয়েছে। এইটি যখন পড়বে, চিত্রপদানি জিনস্য পূজয়ত পনিধানং পুরতি কম্ম বসেন ধম্মতয়ং খলু বুদ্ধা। হলো, এরকম কোঁত কাঁত করে পড়বে না, একটু সুন্দর করে করবে। আমি পারলে তোমাদের একটা রেকর্ডিং ভয়েস মেসেজ বা কিছু করে সূত্র এবং এক্সাম্পলগুলো বলে দেবো, এই সুরে করবে। আচ্ছা, আরেকটি এখানে আছে ঋজুমালা।
চারটে আজকে আমি দেবো, এটাই তোমাদের পরের সপ্তাহের জন্য হোমওয়ার্ক থাকবে। এইটা আহ, দেবাশিস বলতে পারবে? দেবাশিস দাস আছে না? সে এখানে নেই। সুচিস্মিতা, হ্যালো, হ্যাঁ স্যার। বলতে পারবে? এটা মানে রিডিং পড়ে অর্থটা হ্যাঁ, এই পাশাপাশি যেমন লেখা আছে। বিলকিস যেমন এক্সপ্লেন করলো, মানে আমি অর্থ তো দেয়াই আছে, শুধু রিডিং না করে নিজের মতন একটু গুলো বলা, যেমন অর্থক্ষর যুক্ত মানে আট অক্ষর যুক্ত, এইরকম বিষয়গুলো। আহ, অনর্থক ছন্দ অর্থক্ষর যুক্ত অনুষ্ঠুপ ছন্দে 8টা অক্ষর যুক্ত এতস্মিং অন্তগতং এর 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 মধ্যে অন্তর্গত সমবৃত্ত ছন্দ বিদ্যুন্মালা, মানে সমবৃত্ত ছন্দে, মানে এর 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 মধ্যে অন্তর্গত সমবৃত্ত ছন্দ আহ, বিদ্যুন্মালা। ভদন্ত আচ্ছা, এই শঙ্কর। একটু দাঁড়াও, এইটা কিন্তু ময়ে ময়ে আছে। তুমি বিদ্যুন মালা বললে, মানে এটা মানে সম্মানটাকে অনেকে সম্মান বলে, এটা কিন্তু ময়ে ময়ে। কেন ময়ে বলে? এই যে, বিদ্যুন্মালা। হ্যাঁ, বিদ্যুৎ মালা এই শব্দটা যদি হয়, বিদ্যুৎ দয়ে দফলা পালিতে জয় জয় হয়, আর তয়ে ময়ে যেটা হচ্ছে সেটা ময়ে ময়ে হয়ে গেল, মানে সমান হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে বিদ্যুৎ মালা। আচ্ছা, তারপর ভদন্ত সংরক্ষিত। ভদন্ত সংরক্ষিত বুদ্ধদয় গ্রন্থস্য। ভদন্ত সংরক্ষিত বুদ্ধদয় গ্রন্থে, মানে বুদ্ধদয় গ্রন্থ থেকে নেয়া তৃতীয় পরিচ্ছেদে অশ্ব। আহ, আচ্ছা, এখানে আহ, এই যে ততীয় বললে, এটাকে বলে ততীয়। ত তৃতীয়। তো উচ্চারণটা হবে না, ওটা করলে ঠিক কিন্তু আছে। মানে পালিতে বানান ভুল সবচেয়ে বেশি হয়, অ আর ও এর সমস্যা। আচ্ছা, তৃতীয় পরিচ্ছেদে তারপরে তৃতীয় পরিচ্ছেদে অশ্ব স্বয়ং অদাসী, মানে তৃতীয় পরিচ্ছেদে এর সংজ্ঞাটা দেয়া আছে। দিয়েছেন, এটা হ্যাঁ, অ্যাক্টিভ ভয়েসে আছে। হ্যাঁ দিয়েছেন আর কি। আচ্ছা, এই পর্যন্ত থাক। তারপরে এখানে বলবে শুভঙ্কর চৌধুরী, বলতে পারবে সূত্রটা এক্সপ্লেন করে? হ্যাঁ স্যার, বলছিলাম আমি এখন ট্রেনে আছি, এই জন্য একটু আচ্ছা আচ্ছা অসুবিধা আচ্ছা, হচ্ছে। ঠিক আছে। তাহলে এখানে সাবির বলো দেখি। স্যার হ্যাঁ, বলো স্যার সূত্রটা মোমো বলো। মোমোগো গোবিচুমালা। স্যার কি বললে? আবার স্যার বলো, আবার এটা বলো। স্যার মো মোমোগো। হ্যালো। হ্যাঁ, আর একটা কোথায় গেল? হ্যাঁ স্যার মোমো গো গো বিচুমালা। হুম, এটা এক্সপ্লেন করো, কেন মানে এই মগন আর গুরু অক্ষর বলতে থেকে আসছে। হ্যাঁ স্যার, স্যার ময়ে ওকা আছে, তো এটা স্যার ওকার থাকলে স্যার এটা স্যার গুরু হয়, তো স্যার সেই জন্য এটা গুরু। আর পরেরটাও স্যার ময়ে ওকা গুরু, আর স্যার গয়ে ওকাটাও গুরু, তারপরে স্যার গয়ে ওকাটাও গুরু। বয়হস্য বয়হস্যই স্যার এটা লঘু, কিন্তু স্যার পরে যেহেতু যুক্ত বর্ণ আছে সেই জন্য এটা গুরু হলো। তারপরেরটা স্যার পরেরটাও যুক্ত বর্ণমালা আছে, সেই জন্য এটা গুরু হলো। স্যার তারপরে স্যার ময়ে ময়ে আঁকা আছে, এটা স্যার আঁকার জন্য স্যার গুরু হলো। আর লয়ে আঁকা আছে প্লাস বর্ণের এই লাইনের শেষে আছে, সেই জন্য এটা গুরু হলো। হুম, আর আর এই জিনিসটা এখন বলতে পারবে, এটা বাড়িতে পড়লে তৈরি হবে, ওই যে বললাম সর্বগুরু আদিগুরু ইত্যাদি, ওই, হ্যাঁ স্যার, ওই স্যার গণগুলো তো। হ্যাঁ, টেকনিকগুলো ভালো করে মনে রাখবে। তাহলে কি হবে, আমি যেটা তোমাদের
মানে বলতে দিচ্ছি বা এত কিছু বলছি তার হচ্ছে মানে গরুর মতো মুখস্থ করবে না, এমনভাবে পড়বে যাতে মানে একবার বসবে পুরো জিনিসটা তৈরি হয়ে যাবে টেকনিক অনুযায়ী পড়লে। ঠিক স্যার। আমাদের আচ্ছা, যে প্রসঙ্গটা বলতে গিয়ে বলা হলো না, ওই আমাদের সংস্কৃত কলেজের একজন ছিল, সে এই লঘুগুরু কিভাবে তৈরি হচ্ছে এইটি সে মনে রাখতে পারতো না গণগুলো। ও কি করতো, এই যে এরকমভাবে এটাকে বলতো চাঁদ, আর এইটা হচ্ছে দাড়ি, তো চাঁদ দাড়ি এরকমভাবে এগুলো মুখস্থ রাখতো। মানে বীর্যুমালাটাকে বলে 8খানা দাড়ি আছে, তাহলে চিত্রকথা হলে যে মানে দাড়ি চাঁদ দাড়ি চাঁদ দাড়ি দাড়ি এইরকমভাবে মুখস্থ করতে। তো ওই রকম যেন না হয়ে যায়, যে নিজে থেকে স্ক্যান করে এটাকে করবে। আচ্ছা, এটা হলো লাস্ট যে আহ, আচ্ছা এইটা কমপ্লিট করো, এই বুচ্চতি পর্যন্ত। স্যার স্যার অশ্ব, অশ্ব মানে এর অর্থ মানে এই যে অর্থ। অশ্ব বললে, অশ্ব ও অশ্ব, না, অশ্ব অর্থ। অশ্ব এর অর্থ মানে অর্থ যস্য মানে যে সমবুদ্ধস্য সমবৃত্তে প্রত্যেক পাদেষু প্রত্যেক পাদগুলিতে দে মগনা চ মগনা ও দে গুরু অক্ষরা। দুই কথাটা তো বললেই না, দুটি আচ্ছা দে মগন। হ্যাঁ দুটি মগনা চ ও দুটি গুরু অক্ষর অক্ষর সন্তি থাকে তং সেই সমবুদ্ধং সমবৃত্তকে বিচ্যুমালা দি আবার বলো। বিচ্যু বিচ্যুমালা দি হ্যাঁ, বীর্যুমালা বলছি তুমি। বিচ্যুমালা দি এইখানে বিদ্যুৎ মালা আর একটি ময় বীজুম মালা, মানে এটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে বীজ জুম মা লা, বীজ জুম মা লা। বিচ্যুম মালা দি বিদ্যুৎ মালা বুচ্যতি বলা হয়। ঠিক আছে, এই পরেরটা অন্য একজনকে বলি এখানে। স্যার স্যার একটা কথা বলবো। শেষে বলবে, আগে এটা কমপ্লিট হোক। রানা নন্দী বলতে পারবে? হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, আগে এইটা পড়ো, ওই এক্সাম্পলটা। আচ্ছা, ওই মহাভারতের নিচে যেটা লেখা আছে মিথ্যা না না, রেপ্তা এই ওইটা। যে বীজুম মালা শঙ্কা সংযোগ। আচ্ছা, বিচ্যুমালা শঙ্কা সংযোগ। তো তারপরের লাইন পুরোটা রিডিং পড়ো আগে, তারপর বলবো। আচ্ছা, বিচ্যুমালা শঙ্কা সংযোগ বৃদ্ধা রেত্তা কীর্তি সদ্যং নাদং কাশী সিংহস্যেব দেবা মচ্চা তং পূজন্তি। হুম, আচ্ছা, এটা একটু ফ্লুয়েন্টলি বলে, বীজুম মালা শঙ্কা সংযোগ বৃদ্ধা রেত্বা কীর্তিসদ্যং নাদং কাশী সিংহস্যেব দেবা মচ্চা তং পূজন্তি। আমি আরেকবার পড়ছি তাহলে। হ্যাঁ। বিচ্যুমালা শঙ্কা সংযোগ বৃদ্ধা রেত্তা কীর্তি সদ্যং নাদং নাদং কাশী সিংহস্যেব দেবা মচ্চা তং পূজন্তি। হুম, আচ্ছা, মিনিংটা লেখা আছে, নিজের মতন দেখেও বলতে পারো, অসুবিধা নেই। বিদ্যুৎমালা শঙ্কাসং বিদ্যুৎমালার মতো শঙ্কাসং অং মানে ওই দ্বিতীয়তে এক বচন, ওই দ্বিতীয়তে এক বচন স্যার, মানে ওই কে মানে বিদ্যুৎ মালা কে হচ্ছে না এখানে সং। উম, হচ্ছে, আমি পরে বলছি, আগে পুরোটা মানে আচ্ছা, কিছুটা বলো, তারপর হবে। জো কীর্তি সদম, জো মানে আচ্ছা, এইটা বারবার অসুবিধা হচ্ছে, আমি বলে দিচ্ছি। কীর্তি তো উচ্চারণ করতে পারছো, হ্যাঁ
ছয়ে ছয়ে আছে মানে কীর্তিস সদ, না সদং নয়, সদ্দং, সদ্দং, দয় রয়ে আছে, আচ্ছা, কীর্তিস সদ্দং। আরো ভাঙলে এটা হবে, এটা মানে কীত তিস সদ্দং। এটা স্যার ক্লিবলিঙ্গ শব্দ তো, তাহলে এটা বলছি, শেষে দ্বিতীয়তে বলছি, আগে তুমি বলো মিনিংটা। বিদ্যুৎমাল বিদ্যুৎমালা শঙ্কা সং, বিদ্যুৎ মালার মতো, জো মানে যিনি, কীর্তিস কীর্তিস শব্দম, কীর্তিময় শব্দ, বিদ্যা রেথা, বিস্তার করে, রেথা বিস্তার করে, নাদং 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 নিনাদকে নিনাদকে নিনাদ কে না। কাশি, আচ্ছা তুমি মিনিংটাই বলো, আমি শেষে এক্সপ্লেন করে দিচ্ছি। নিদাং, সরি, নাদং কাশি, সিংহস্য ইব, সিংহের মতো, দেবা মানে দেবতারা, মানে অনেকজন দেবতা, মচ্চা মানে মর্ত বা মানুষেরা, তং মানে তাকে, পূজন্তি পূজা করেন, তিয়ন্তি মানে পূজা করেন, তং বহু বচন হচ্ছে। বহুবচন। আচ্ছা এবার এটাকে যদি গ্রামাটিক্যালি আমি বলি, আমি বলছি এবার, বলছে বিদ্যুৎমালা সংকাশন, বিদ্যুৎমালার মতো। তোমার অডিওটা অফ করে দাও। হ্যাঁ স্যার। ইয়ো মানে যিনি, কীর্তিস শব্দং বিস্তার, কীর্তি শব্দ বিস্তার করে। এবার এটা ও যেমন বলছিল অনুস্বার আছে মানে এটা কি তাহলে কে হবে নাকি ক্লিবলিঙ্গ হবে? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি সেকেন্ড কেস এন্ডিং, মানে দ্বিতীয় বিভক্তির এক বচন। কিন্তু এখানে হচ্ছে বিস্তারিত, বিস্তার করে। কি বিস্তার করে? কীর্তি শব্দ। কীর্তি শব্দ মানে তিনি কীর্তি শব্দ বিস্তার করেন। এটা যদি একটা শব্দ হয়, সো কীর্তি শব্দং বিস্তারেতি, মানে বিস্তার করে, এরকম যদি হয় তাহলে কি বিস্তার করে? কীর্তি শব্দ, দ্বিতীয় বিভক্তি হচ্ছে, দ্বিতীয়ার এক বচন। এখন সেই কীর্তি শব্দ হচ্ছে বিদ্যুৎ মালার মতো, মানে একটা বিদ্যুৎতে মানে ইয়েটা যেমন চালিয়ে যায় না অতি দ্রুত, সেই রকমভাবে যার কীর্তি বিস্তার করেছেন যিনি, এইটা বলছে আলংকারিক ভাষা। তো তাহলে তোমাদের আগে ক্লাসে বলা হয়েছিল পালিতে বিশেষণগুলো সব একই বিভক্তিতে হয়। এবার একটা উদাহরণ আমি বলেছিলাম যে দীঘসমা, নিম্বসমা, রুক্ষসমা, এরকমভাবে। রুক্ষসমা মানে দীর্ঘ নিম গাছ থেকে, সব কটা স্মা 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 একই বিভক্তি বসছে। এই জন্য কীর্তি শব্দর অ্যাডজেক্টিভ যেটা, সেটাও একই বিভক্তি হলো, বিদ্যুৎমালা সংকাশন হলো, বিস্তারিত বিস্তার করে, নাদং কাশী। কাশী যেটা আছে এটা অতীতকালের পদ, এটা হচ্ছে করি বললে যা বোঝে সেটা, এটা একটু এক্সট্রা ফর্ম, এটা পরে শেখানো হবে। অতীতকালের সি দিয়ে হয় একটা টাইপ। তো করি করিংসু, করি করিত্থ, করিং করিং হ, তিনি করেছিলেন, তারা করেছিল, তুমি করেছিলে, তোমরা করেছিলে, আমি করেছিলাম, আমরা করেছিলাম। সিমিলার একটা কাশি হচ্ছে, মানে এটা আর একটা পালি হবে করি। তো তিনি নিনাদ করেছিলেন, কীর্তি শব্দ বিস্তার করে, কীরকম? ওই বিদ্যুৎ মালার মতো, বিদ্যুৎ যেমন অতি দ্রুত হয় সেই রকম। তারপরে সিংহস্য ইব, ইব মানে হচ্ছে মতো, আর সিংহ মানে সিংহ, সিংহের মতন। এই সিংহস্য ইবটা এইখানে দেখো সিংহস্যেব হয়ে গেছে, সন্ধি হয়েছে এইখানে। দেবা দেবতারা, মচ্চা হচ্ছে মর্ত, মর্ত শব্দটা মচ্চ হচ্ছে মানে মানুষেরা, দেবতা এবং মানুষেরা তং তাকে, পূজেন্তি পূজা করে। এখানে মানে দুটো ক্রিয়াপদ আছে, একটা হচ্ছে কাশী মানে তিনি করেছিলেন, তিনি নিনাদ করেছিলেন, আর বলছে তাকে, যিনি নিনাদ করেছিলেন তাকে দেবা পূজেন্তি, দেবা মচ্চা পূজেন্তি, তাকে দেবতারা মানুষেরা পূজা করে। হলো সরল বাংলা অর্থ বললে এরকম হলো। তোমরা একটা জিনিস কাজ করতে পারো, এটা ভেঙে ভেঙে দেওয়া হয়েছে বোঝার সুবিধার জন্য, তোমরা এটা সরলার্থ একখানা বাংলায় লিখে নেবে, পারলে পুরো নোটটারই বাংলা মিনিংটা সেপারেট এক জায়গায় লিখে রাখবে, এতে তোমাদের ট্রান্সলেশন প্র্যাকটিস হবে
প্লাস হচ্ছে মানে মিনিংটা ওভারঅল যে একটা নোটের কি বিষয়বস্তু সেটা বোঝা যাবে। কীরকম ধরো, স্যার নিনাদ মানে কি? নিনাদ মানে নিনাদ বলে না, যে উচ্চ স্বর যাকে বলে। কীরকম ভাবে করবে বাংলায়, যে অনুষ্টুপ ছন্দ 8 অক্ষর যুক্ত, এর মধ্যে মানে অনুষ্টুপ ছন্দের মধ্যে অন্তর্গত সমবৃত্ত ছন্দ হলো বিদ্যুৎমালা। ভদন্ত সংঘরক্ষিত বুত্তদয় গ্রন্থের 3য় পরিচ্ছেদে এর সংজ্ঞা দিয়েছেন, বলে সংজ্ঞাটা ওই মোমো গুগু বিদ্যুৎমালা। এর অর্থ যে সমবৃত্তের প্রত্যেক পাতে 2টি মগন 2টি গুরু অক্ষর থাকে তাকে সেই সমবৃত্তকে বিদ্যুৎমালা বলা হয়। আর উদাহরণটার মিনিং লিখলে, বিদ্যুৎমালার মতো যিনি কীর্তিময় শব্দ নিনাদ করেছেন, সিংহের মতো তাকে দেবতারা এবং মনুষ্যেরা পূজা করে। এই হলো, এই বাংলাটা একটা সেপারেটলি নিজের মতন লিখে নেবে, এতে ট্রান্সলেশনও প্র্যাকটিস হবে এবং পুরো কন্টেন্টটা মাথায় থাকবে। ঠিক আছে? তো এই চারটেই আছে, এটা আমি পিডিএফ তোমাদের দিয়ে দেবো। বাকি অংশগুলো আমার এখনো তৈরি করা হয়নি। তো এখান থেকে কারোর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, বলছিলাম একটা ওই উদাহরণ বার করুন, একটু নিচে স্ক্রল করুন। কি? সে মানে বোর্ড জিজ্ঞেস করালে ওই, হ্যাঁ ঠিক আছে, এটা চলবে। এখানে স্যার একটু আগে বললেন না যে যেহেতু মানে আমাদের যখন আমরা এটাকে স্ক্যান করছি, আমাদের বোঝার সুবিধার্থে আমরা এটাকে ওই হাইফেন গুলো দিয়েছি। কিন্তু এখানে যেমন তে আলাদা একটা শব্দ, আবার সমানিকা এটা একটা, সি ইউং আর হি। তাহলে আমি যখন একে উচ্চারণ করবো তখন তে সমানিকা সি ইউং হি এরকমই বলবো না উচ্চারণ হবে, নর্মালি? উচ্চারণটা একসাথেই হবে। এটা কি বললাম, লেখার সুবিধার জন্য এইভাবে দেয়া হয়েছে। তাহলে উচ্চারণটা আমরা এরকম করতে পারি, তে সমানিকা না, তে শিউং। সমানিকা কেন হবে? তে সমানিকা শিউং হি। হ্যাঁ ওটাই বলছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার। আর কারোর প্রশ্ন আছে কিছু? আচ্ছা, ঠিক আছে তাহলে।